ও, যে এই পদটা শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, এটাকে তোমার আহ, ওই যে প্রয়োজক কর্তা আর প্রযোজ্য কর্তা এমন একটা কথা ছিল, মনে আছে? জি স্যার। দেখো তো, এমন কথা ছিল, এমন কথা ছিল যে এটা প্রযোজ্য কর্তা, অর্থাৎ শিক্ষক তাকে পড়ার জন্য নিযুক্ত করেছে, আর শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা, যিনি নিযুক্ত করেছেন, না এমন কথা বলছিলাম, মনে আছে? জি স্যার। কিন্তু সাথে এই কথাটাও বলা হয়েছিল যে ওই প্রযোজ্য কর্তা কিন্তু কারকের বিবেচনায় এসে কর্মে পরিণত হবে না, তাকে কর্মপদ হিসেবে ধরা হবে। ঠিক এই কারণে এখানে এই কথাটা লেখা হয়েছে যে ওখানে কিন্তু কর্মপদে শূন্য বিভক্তি দ্বিতীয়া ষষ্ঠী হয়। যদিও তোমার কোনো এক বিবেচনায় মনে হয়ে বসতে পারে যে স্যার, এই ছাত্রকে তো প্রযোজ্য কর্তা, সেক্ষেত্রে কর্মপদের সাথে কোনো দ্বন্দ্ব তৈরি করছে কিনা। ঠিক আছে, আমরা বলছি যে ওটা প্রয়োজক কর্তার বিবেচনায় একটা বিভাজন সেখানে আছে, কিন্তু ও আসলে এখানে প্রয়োজন কি প্রযোজ্য কর্তা, তাকে নিযুক্ত কর্তা কথাটি বললে আর কি সহজে বোধহয় ভালো হয়। তাকে নিয়োগ করা হয়েছে তাই। দেখো, ক্রিয়াপদ কর্তা ও কাল অনুযায়ী হয়, এটা তোমরা ওই আগের সংজ্ঞাতেই বুঝে ফেলেছ। তাহলে আমাদের প্রশ্ন থাকছে যে কর্তায় প্রথম বা শূন্য বিভক্তি হচ্ছে, পদটি পাচ্ছে। আর ক্রিয়াপদ তো সব সময় যে ধরনের বাক্য তৈরি হবে, ক্রিয়া যেটি হবে সেটি আসলে কর্তা অনুযায়ী হতে হবে এবং কাল অনুযায়ী হতে হবে। সেটি ভবিষ্যতের নির্দেশনাও দিতে পারে, বর্তমান অতীত যে কোনোটা সেখানে হতে পারে। কর্মবাচ্যে তোমরা প্যাসিভ ভয়েস করতে যে খুব সহজেই সেটিকে ধরতে পারো। বলছে কর্তার কাজের বর্ণনা দেওয়া হচ্ছে ওখানে, আসলে কর্তা সরাসরি এখানে কাজ করছে, কাজে লিপ্ত, এমন ব্যাপারটি সেখানে প্রকাশিত হয় না। অর্থাৎ কর্তার সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানরূপে প্রকাশ পায়, যেখানে কিসের সাথে, কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ, আর কর্তার কাজের বর্ণনা থাকে। চোরটা ধরা পড়েছে, খেয়াল করো, চোরটা ধরা পড়েছে বাক্যটা যেভাবে বলা হয়েছে, চোর কি ধরেছে? আচ্ছা, যদি তুমি বলো চোর ধরেছে, তাহলে কি চোরকে ধরা বোঝা যায় না, না চোর চোর কিছু একটা ধরেছে তাই বোঝা যায়, কি হবে বলো তো? স্যার চোরকে ধরা বোঝায়। ধরা বোঝা যায়। আরে ও চোর ধরেছে, এখন এই শব্দটাই তো চোর নিজে কিছুটা ধরে কি একটু একটা ধরেছে তাও তো হতে পারে। দেখো তো, ভাবো আমি কোন স্যার জায়গায় ভাবতে। সেক্ষেত্রে ও হবে না, চোর ধরেছে এটা বললে স্যার কনফিউশন হয় যে চোরই ধরছে নাকি চোরকে কেউ ধরছে। না, ধরে সেতেও বোঝা যায়, ধরেছেন দিলে তো আহ না স্যার, ওই যে চোরই। প্রথমে যে বললেন ও চোর ধরেছে, ওই না, ওটা ও বাদ চোর দিলে। ধরেছে বললে তো ও ডেফিনেটলি কর্তা, হ্যাঁ, ওইটা বাদ ও দিলে চোর তাহলে ধরেছে। কনফিউশন লাগে। আর ওটা বাদ দিলে, যে চোর ধরেছে, এখন চোর ধরার কাজ করলো না চোর ধরা পড়ার কাজ করেছে, সেটি একটা ব্যাপার না। সুতরাং আহ, ওই যে কর্তা যখন শূন্য বিভক্তি থাকে, হুম, আহ, এবং কর্মপদে যখন শূন্য বিভক্তি থাকে, তখন পরস্পর কর্তা এবং কর্ম স্থানান্তরিত হয়ে যেতে পারে। এই কথা কিন্তু তোমাদের আগে আরো অন্য উদাহরণের মাধ্যমে বলেছিলাম। দেখো, নজরুল ইসলামের কবিতায় বলেছে যে মানুষ এনেছে শাস্ত্র। হুম, মানে ব্যাখ্যাটা কেমন যেন কখনো কখনো এমন হয় যে এই মানুষজন যে শাস্ত্রে নিয়ে আসছে, এরা শাস্ত্রের দিকে এমন বেশি ঝুঁকে যায়। কিন্তু তার আগের বাক্যটা ধর্মান্ধরা শোনো, মানুষ এনেছে শাস্ত্র, শাস্ত্র আনেনি মানুষ কোনো। এখন এই শাস্ত্র আনেনি মানুষ কোনো, এই বাক্যটুকু পরে নজরুলের আবার বলতে হলো কেন বলো তো? কইতে পারবা এটুকু পরে নজরুলের কেন বলতে হলো? এ লাইনে আছো? হঠাৎ সাউন্ড অফ হলো যে?
হ্যাঁ হ্যাঁ, স্যার, জি। হ্যাঁ। আচ্ছা, বলছি যে মানুষ এনেছে শাস্ত্র, এই কথা এই কথা। হ্যাঁ, আমি ভাত লাগবে সাউন্ড আসছে সেটা কারণ তো তরকারি। স্যার আমি, বলছি যে স্যার ওই শুধু কবিতায় স্যার। হ্যাঁ, ওই কবিতায় বলেছে যে মানুষ এনেছে শাস্ত্র। নজরুল যা বলতে চাচ্ছেন তা যদি এইটুকুতেই বোঝা হতো, যে পরের বাক্যে আবার বলতে হয়েছে শাস্ত্র আনেনি মানুষ করে। তার মানে মানুষ এনেছে শাস্ত্র, এই বাক্যের যে ব্যাখ্যাটা উপযুক্ত, যে মানুষে শাস্ত্র এনেছে, তার বাইরে যে কেউ কেউ ভেবে ফেলে যে বোধহয় শাস্ত্রতে মানুষ এনেছে। আর ওই বাক্যটা সেই অর্থ দিয়েছে কেন জানো? কর্তা এবং কর্মপদে কোনো বিভক্তি নাই তাই। ওই যে বাঘ গরু খায়, গরু বাঘ খায়, বা গরু ঘাস খায়, এরকম বলছিলাম না একদিন। এই যে এই বিভক্তির কারণে ঝামেলাটা তৈরি হয়। তো আমরা আহ অর্থ ভিন্ন করে ফেলতে পারি, তার ভিতরে একটা চাতুর্য থাকে কখনো কখনো, যে দেখো কি বললাম আর কি হলো। আচ্ছা, আপনার বলাটা তো এইভাবেও হতে পারে। হুম। আচ্ছা, আসামিকে জরিমানা করা হয়েছে। দেখো, আসামি কিন্তু জরিমানা করেনি, আরেকজন কেউ করেছে আসামিকে। তাহলে মনে রাখতে হচ্ছে কর্তায় তৃতীয় বিভক্তি, দ্বারা দিয়ে কর্তৃক হতে পারে। কর্তার সাথে এটা বলছে কর্মপদে শূন্য বিভক্তি হতে পারে। দেখো, কর্মপদ এখানে কোনটা, চোরটা ধরা পড়েছে। এখন তুমি টা দেখে যদি আর বুঝে না পাও যে ও বিভক্তি, তো এটা টা, টা কি কোনো বিভক্তি চিহ্ন আছে? এটা নির্দেশক একটা। চোর ধরা পড়েছে, এতেই হতে পারে, কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, চোর ধরা পড়েছে, এতেই কোনো সমস্যা ছিল না। দ্বিতীয়ত, কর্মপদ রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। দেখো, এই যে গীতাঞ্জলি যে কর্মপদটা, তাতে আছে কি শূন্য পদ। এখানে আমরা শূন্য পদ নাকি শূন্য বিভক্তি। ক্রিয়াপদ বিশেষণে ভার্বের পাস্ট পার্টিসিপেলে পরিণত হয়, অর্থাৎ দেখো এই যে কি বলছি, ক্রিয়াপদটা বিশেষণে পরিণত। দেখো, ধরা পড়েছে, আহ আর ধৃত হয়েছে। খেয়াল করো, বলতে পারবা ধরা পড়েছে মিলিয়ে, দুটো মিলিয়ে কোন ক্রিয়া হচ্ছে? কারোর মনে আছে? হুম, তাও তো, ধরা পড়েছে মিলে ক্রিয়াটা কি হয়েছে? স্যার সমাপিকা সে তো ক্রিয়া। পড়েছে এটা, কিন্তু ধরা পড়েছে দুইটা মিলিয়ে কোন ক্রিয়া, তাই না তুমি বলতে পারো। তাহলে বুঝতে হবে যে ওই জায়গায় পরিচ্ছন্নতা তৈরি হয়নি, একজনও নাই। স্যার মিশ্র ক্রিয়া। কি কারণে? স্যার সমাপিকা ক্রিয়া আর হচ্ছে, সরি স্যার, প্রথমে থাকে অসমাপিকা ক্রিয়া, তারপরে থাকে স্যার সমাপিকা ক্রিয়া। সেটা তো মিশ্র ক্রিয়া না। স্যার আরেকটা হচ্ছে স্যার যৌগিক ক্রিয়া ছিল, ওটা হচ্ছে স্যার বিশেষ্য বিশেষণ বা অব্যয়ের পরে হচ্ছে না, স্যার তার মানে উল্টে গেছে তোমার, তুমি যা বলছো সব কথা দেবে কিন্তু একটু উল্টে স্যার গেছে। একটু কনফিউশন হয়ে গেছে। হ্যাঁ, কনফিউশন মানে এক্সচেঞ্জ হয়ে গেছে পুরোটা। আর এক্সচেঞ্জ হয়ে গেলে তোমার সংজ্ঞাটা মনে রাখায়, মানে মনে রেখেছো কিন্তু ট্রেস করতে পারনি। তুমি যেটাকে যৌগিক বলেছো ওটা আসলে মিশ্র, যেটাকে মিশ্র বলেছো ওটা আসলে যৌগিক। মিশ্রের সাথে আরেকটা নাম যাবে, সেটা হচ্ছে জটিল। ঠিক আছে, জি স্যার। কথা কি বোঝা গেল কিনা? জি স্যার, তাহলে মিশ্র বা জটিল ক্রিয়া। এটা হচ্ছে মিশ্র বা জটিল ক্রিয়া। কি কিভাবে হতে পারে, তুমি যে সংখ্যাগুলো বলেছো মনে করো। স্যার বিশেষ্য বিশেষণ বা অব্যয়ের সাথে হচ্ছে স্যার ক্রিয়াপদ যুক্ত হবে। হ্যাঁ, ক্রিয়াপদ। তার মানে এখানে একটা বিশেষণ আছে, ধরা। বলেছিলাম যে সরাসরি ক্রিয়াপদের ক্যাচ মানে ধরা, সরাসরি ইংরেজি থেকে পাওয়া বাংলা যখন ব্যবহার করা হবে, তুমি নিশ্চিত রূপে ধরবে ওটা কোনো ক্রিয়াপদ নয়, ওটা নিশ্চিত রূপে বিশেষ্য অথবা বিশেষণ, কৃদন্ত বিশেষণ আসলে। মনে আছে? ফলে সেই কথাটাই আবার এখানে বলা হয়েছে, ক্রিয়াপদ বিশেষণে পরিণত হবে কিভাবে, বলছে ভার্বের পাস্ট পার্টিসিপেল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে, এটা বোধহয় তোমরা ইংরেজিতে শুনেছো।
মনে আছে? ভার্বের পাস্ট পার্টিসিপেট সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে। এখানেও সেই কথাটাই হয়েছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, লিখিত যখন আমরা লিখি, ওই যে লিখিত, যদি এটা আহ লিখিত না লিখে লেখা হয়েছে লিখতাম, তাতেও কিন্তু ইত প্রত্যয় ছাড়া ওটা অ্যাডজেক্টিভ। ওই যে রাইট মানে লেখা, সেই লেখাটাকে সরাসরি ব্যবহার করে ফেলেছি, হয় সেটি নাউন হবে নয় সেটি অ্যাডজেক্টিভ হবে। মনে আছে এরকম কথা বলেছিলাম? ওই যে চোরটা ধরা পড়েছে না লিখে আমরা ধৃত হয়েছেও লিখতে পারতাম। তাহলে বোঝা যাচ্ছে যে ভার্বের পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভের কাজ করে, কর্মবাচ্যে সেই পাস্ট পার্টিসিপেল বাংলা যেটা সেটি বসে, হয় সেটি ইত প্রত্যয়ে যুক্ত হতে পারে, অথবা সেটি সরাসরি ইংরেজি থেকে বাংলা যা পাওয়া যায় সেই বাংলা অর্থটা ব্যবহৃত হতে পারে। এই কৌশলগুলো কিন্তু একটু তোমাদের মনে রাখতে হবে। ভাববাচ্যের কি সংজ্ঞা দেখো দেওয়া হয়েছে, কি ধরনের মনে রাখার জায়গা। যে রবীন্দ্রনাথের লেখা হয়েছে, রবীন্দ্রনাথ কি লিখেছে তা বলছে এখানে। রবীন্দ্রনাথ দিয়ে সরাসরি এখানে আহ লেখার কাজটি হচ্ছে না, অর্থাৎ রবীন্দ্রনাথ এখানে কর্তা নয়, কিন্তু ভাববাচ্যের একটা কর্তা। দেখো একটা জিনিস খেয়াল করবে, আমার পড়া হয়েছে, আমাকে যেতে হবে, এ পথে চলা যায় না। খেয়াল করো, ট্রেনে ওঠা যাক, কোথা থেকে আসা হচ্ছে। দেখো যে কি বলে আহ, যে ক্রিয়াগুলো আছে, দেখো ক্রিয়াপদগুলো সরাসরি কর্তা বা কাল অনুযায়ী বসে নাই। ক্রিয়াপদগুলো কর্তা বা কাল অনুযায়ী বসেনি, এবং ভাববাচ্যে জটিল ক্রিয়া ব্যবহার করা হয়েছে। খেয়াল করো এই কথাটা, এখন আমার মনে হলো, আগে পরে এই কথাটা কখনো দেখিনি। তোমরা যেহেতু আহ জটিল ক্রিয়া বা কি নাম একটা মিশ্র ক্রিয়া সম্পর্কে জানো, সেহেতু এই 2 নম্বরে 3 নম্বরে এখানে এই কথাটা উল্লেখ করা যায় যে মনে রাখতে হবে ভাববাচ্যে মিশ্র ক্রিয়া ব্যবহার করা হয়। দেখো লেখা হয়েছে, দুইটা মিলেই মিশ্র ক্রিয়া, ধরা গেছে। আমার পড়া হয়েছে, দুটো মিলেই মিশ্র ক্রিয়া। আমাকে যেতে হবে, দুটো মিলেই মিশ্র ক্রিয়া, যেতে হবে। চলা যায়, এ পথে চলা যায়, নাটা তো আলাদাভাবে ক্রিয়াকে বিশেষিত করেছে বা বাক্যের নেগেটিভ ভঙ্গি নিয়েছে। ট্রেনে ওঠা যাক বা ওঠা হোক বা ওঠা যাবে, যাই হোক ভবিষ্যতের নির্দেশ হতে পারে, কিন্তু তুমি ওঠাকে চেঞ্জ করতে পারছো না। কোথা থেকে আসা হচ্ছে, দেখো আসা কাম মানে আসা, আর আসা হচ্ছে মিলিয়েও একটা ক্রিয়াপদ তৈরি হয়, যেটি আমরা জটিল বা মিশ্র ক্রিয়া হিসেবে জানি। অতএব আমরা মনে রাখছি যে ক্রিয়াপদের ইংরেজি থেকে যে রূপটা আছে সেটি আসে, আর সরাসরি দুটো ক্রিয়া মিলিয়ে একটা মিশ্র ক্রিয়া তৈরিও হয় ভাববাচ্চে। সেখানে সেটি ভবিষ্যৎ নির্দেশকও হতে পারে। আচ্ছা, যেমন আমাকে যেতে হবে, কখন আসা হবে, হতে পারে না? কখন আসা হবে। আমার পড়া হবে, হতে পারে এটা, মানে পড়া শেষ হবে আর কি, সেই অর্থে। অর্থাৎ সেটি নির্দেশক যেদিকে যাক না কেন, ক্রিয়াপদের একটা বিশেষ্য পদ এখানে ব্যবহার করা হয় বা কৃদন্ত বিশেষণ হয়ে ওঠে সেটি। বলছে কর্তায় ষষ্ঠী বিভক্তি বা দ্বিতীয় বিভক্তি। খেয়াল করো ওই যে আমাকে, খেয়াল করেছ? তোমার কোথা থেকে আসা হচ্ছে, এই বাক্যে কর্তাকে কোথা থেকে আসা হচ্ছে বলতে পারবা? তোমার হতে পারে, আর তোমাদের হতে পারে, আর তাদের হতে পারে, তাদেরও হতে পারে। তাদের কোথা থেকে আসা হচ্ছে, কিন্তু কর্তা এখানে আমরা বুঝতে পেরেছি যে যাই হোক না কেন তার কোথা থেকে আসা হচ্ছে। খেয়াল করো ষষ্ঠী বিভক্তি হয়েছে, তার কোথা থেকে আসা হচ্ছে, আমরা কিন্তু ধরে ফেলতে পারছি।
আচ্ছা, মনে রাখবে কর্তায় ষষ্ঠী দ্বিতীয় বিভক্তি হয়, যেমন রবীন্দ্রনাথের আমার, এগুলো রয়ের ষষ্ঠী আছে, আমার কি দ্বিতীয় আছে। ক্রিয়ার ইংরেজি শব্দের অর্থের কোনো পরিবর্তন না করে বাক্যে ব্যবহৃত হয়, অর্থাৎ ক্রিয়া নাম পুরুষে হয়, অর্থাৎ কৃদন্ত বিশেষ্য হিসেবে এখানে আসলে ধরা হয়েছে। কৃদন্ত বিশেষ্য হয় ক্রিয়াপদে, উম, কি হিসেবে? ওই কৃদন্ত বিশেষ্য যেটা কোনটা, ওই যে জেরান্ড যেটা, পার্টিসিপেল, কৃদন্ত বিশেষ্য। তোমরা জানো যে ক্রিয়াপদ বিশেষ্যের মতো আচরণ যখন করছে তখন সেটি কৃদন্ত বিশেষ্য। স্যার, হ্যাঁ, বলো। স্যার কর্তৃবাচ্যেও তো স্যার মিশ্র ক্রিয়ার ব্যবহার ছিল। হ্যাঁ, হতে পারে, সেটি কর্তৃবাচ্যে মিশ্র ক্রিয়ার ব্যবহার হতে পারে, তাতে তো সমস্যা নেই। স্যার তাহলে স্যার হ্যাঁ, এইটা একটা কর্তৃবাচ্যে তুমি বলো, কর্তৃবাচ্যে মিশ্র ক্রিয়ার ব্যবহার। আহ মিশ্র ক্রিয়ার ব্যবহার বলছো যে যেমন সরি রোগী পথ্য সরি স্যার স্যার সেবন। স্যার কর্তৃবাচ্য না স্যার, স্যার কর্মবাচ্য স্যার, মানে সেকেন্ড যেটা ছিল স্যার। হ্যাঁ, না, কর্তৃবাচ্য হতে পারে মিশ্র ক্রিয়ার ব্যবহার। এই যে রোগী পথ্য সেবন করে, সেবন করাটা ক্রিয়া না, তাতে জি সমস্যা নেই তো। কিন্তু ওখানে রোগীর কাজ করার ভঙ্গিটা আছে সরাসরি। আর এদিকে হচ্ছে পার্থক্যটা কোথায়, ভাববাচ্যের সাথে বলছে কর্তার ও কর্তৃবাচ্যে শূন্য বিভক্তি, কিন্তু কর্তায় কিন্তু ষষ্ঠী বা দ্বিতীয় বিভক্তি হচ্ছে ভাববাচ্যে। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। তোমার যেটা বলা হয়েছে যে তুমি এই মিশ্র ক্রিয়ার একটা সম্পর্ক কর্তৃবাচ্যের সাথেও পাচ্ছ, সেটি অসম্ভব নয়। তাহলে স্যার আমরা হচ্ছে বিভক্তিটাকে মানে মেনলি। বিভক্তির মাধ্যমে তোমাকে ভঙ্গিটা বড় ভাবে চেঞ্জ হচ্ছে, বিভক্তির মাধ্যমে ভাববাচ্যে। বলছে যে মিশ্র ক্রিয়া তো তোমার কর্তৃবাচ্যে ব্যবহার করাটা অস্বাভাবিক নয়। তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ো, এটি যৌগিক ক্রিয়া। আর বললাম আমরা খুব আনন্দিত হলাম, একেবারেই আমরা আনন্দিত হয়েছি, ওকে কর্তৃবাচ্য, কোনো সমস্যা নেই। কিন্তু আনন্দিত হলামটা তো তোমার, কি বলে এটা, জটিল ক্রিয়া বা মিশ্র ক্রিয়া, তাতে কোনো সমস্যা নেই। বলছি ভাববাচ্যেও এটা একটা শর্ত, তাই বলেছি। এর অর্থ এই শর্তটা কেবল ভাববাচ্যের। কথাটা কি বোঝা গেছে? জি স্যার, মানে ডিফারেন্সিয়েটের জায়গাটা খুঁজতেছিলাম স্যার, এখন হ্যাঁ, পেয়েছি। ডিফারেন্সিয়েট হচ্ছে কর্তায় ষষ্ঠী। জি স্যার, থ্যাংক ইউ। কর্তায় ষষ্ঠী বা আহ, আর কি লিভ নিলেন নাকি ক্লাস শেষ? স্যার মেবি ডিসকানেক্ট হয়ে গেছে এনামুল ভাই। আচ্ছা, স্যার। এনামুল ভাই, হ্যালো।
এনামুল ভাই। স্টুডেন্ট উপস্থিতি এত কম কেন? শুরুতে তো দেখলাম অনেকজন আছে। তো হয়তো কেউ কেউ অসুস্থ এনামুল ভাই। আচ্ছা এনামুল ভাই, আমরা এই ফাঁকে কি ওই বিষয়টা ডিসকাস করতে পারি যে নেক্সট পরীক্ষায় রিভিশনের কোন পার্টটুকু থাকবে? রিভিশনে কি আমরা ওই আন্তর্জাতিক দাঁড়ান রেকর্ডটা অফ করি। তো মানে প্যাসিভ ভয়েস দাও তো, বিজ্ঞানকে সকলে সমাদর করেন, বিজ্ঞানকে। স্যার বিজ্ঞান সকলের দ্বারা সমাদৃত হয়। দেখো, বিজ্ঞান বলে সমাদৃত হয় বলাটা ঠিক হবে না, যেহেতু বিজ্ঞান বলে হন। স্যার হয়েছেন। হন বললেই হয়, মানে যেহেতু লোকটাকে সবাই সম্মান দিতে চায়, তার মানে তিনি একটু সম্মাননীয় ব্যক্তি, তাই না? তাতে কোনো সমস্যা নেই, বাক্যের ব্যাকরণিক স্ট্রাকচারে কোনো সমস্যা নেই। যা বলেছ, সোহেল বই পড়েছে। সোহেলের দ্বারা বই পঠিত হয়েছে। অথবা সোহেল কর্তৃক বই পঠিত হয়েছে। হ্যাঁ, জি স্যার। ও তাই লেখা আছে, দ্বারা কর্তৃক যেটাই ব্যবহার করো বা এই প্যাসিভ ভয়েস দিয়ে কোনো সমস্যা নেই এটাতে। কর্তৃ বা কর্তৃ থেকে ভাবে যাব, আমরা বলছি আমি যাব না, এটা আমরা বললাম যে আমার যাওয়া হবে না, একটা করে দেখা। এই হচ্ছে প্ল্যান। এবার এটাকে একটু করো, তোমরা কখন এলে? কখন আসা হলো, এখানে তোমাদের উচ্চ থাকলে ভালো হয়। কখন আসা হলো সেটি হলে বোঝা যায় যে আহ, হ্যাঁ, তোমাদের উত্তর একটা ভালো হয়। আমরা তোমরাটা উজ্জ্ব রেখেও বলতে পারতাম, তাই না? আর কখন তোমাদের আশা হলো? হ্যাঁ, তোমাদের কখন আসা হলো তাও হবে, তোমরা যদি তোমাদের না রেখে কখন আসা হলো লেখো, তাতেও হবে। আবার কখন আসা হলো, এটা কিন্তু তাদের কখন আসা হলো, উম, তা বাক্যটা হতে পারে, কিন্তু ওই যে কখন এলে, ওই বাক্য থেকে আসলে তাদের জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই। কখন এলে এতে আসলে তোমাদেরই মিন করা হয়েছে বোঝা যাচ্ছে। বাক্যটার ভঙ্গিটা সামনে উপস্থিত এমন একটা বিষয় বাক্যের ভিতরে আছে। কর্মপদই কর্তার স্থানে বসে বাক্য তৈরি করে, এই হচ্ছে কর্মকর্তৃবাচ্যের সংজ্ঞা, আমরা ওখানে সেটি পড়েছিলাম। কাজটা ভালো দেখায় না। বাঁশি বাজে এ মধুর লগ্নে, কলমটা লেখে ভালো, এরকম কথা আমরা বলছিলাম যে কলম তো নিজে লেখে না, কিন্তু মনে হচ্ছে কলম লেখার কাজ করছে। বাঁশি নিজে বাজে না, কেউ বাজায়, কিন্তু এখানে বাঁশিটা বাজছে এমন দেখাচ্ছে। আহ, বাঁশি কেমন বাজার কাজ নিজেই করছে, বাঁশি বাজে। কাজটা ভালো দেখায় না, বাক্যটা কর্মকর্তৃবাচ্যের বাক্য, বলছে যে উম, দেখানোর কাজটা কেমন যেন কাজ করবে এমন একটা ভঙ্গি ভিতরে কেমন যেন মনে হয়, শুনে এমনি হঠাৎ করে। কিন্তু আসলে ওই কাজ তার কাজের জায়গা আছে, ওটা ভালো না, কাজটা ভালো দেখায় না। একটু ভঙ্গিটা কেমন, নতুন বাক্য মনে হতে পারে। দেখো, প্রথমত হচ্ছে আমরা বুঝি কোন ভাবে, মাইনাস থিওরির কথা আমি তোমাদের মাঝে মাঝে বলে থাকি। এটি হচ্ছে যে করছে কে কাজটা, আর সে তো উপস্থিত নাই, কর্তা, কিন্তু এই কাজটাই কর্তাটা কে তাহলে? বলছে কর্ম তো কাজ ছিল, কিন্তু কাজ এমন অবস্থায় আসছে কেমন যেন সেই বাক্যের কর্তার ভূমিকা পালন করছে। এইবার কর্মবাচ্যের যে ভঙ্গি সেটি নাই। বলে কর্মবাচ্যের কি ভঙ্গি ছিল? প্যাসিভ ভয়েসের কথা তো আমরা জানি, ওকে, সে ভঙ্গিও নাই। এবার বলছে ভাববাচ্য কি? ও, ভাববাচ্য তো সেই কর্তার কি ছিল মনে আছে? দ্বিতীয় আর ষষ্ঠী আর ক্রিয়ার সরাসরি রূপ, বাংলা বাক্য থেকে যা পাই, ওকে, সেটাও নাই। তার মানে তুমি তিনটা বাক্যকে মাইনাস করতে পারছো এখান থেকে এই বাক্যটার জন্য, তিন ধরনের বাক্য। ফলে তুমি নামটা কর্মকর্তৃবাচ্যে দিতে পারছো। আমি এই টেকনিকটার কথা এই জন্য বললাম, ধরো যে এই সব বাক্যের বাইরে যেও তোমাদের কিছু বাক্য নতুন করে আসতে পারে, কখনো কখনো নতুন সৃষ্টি হয়ে, যা একটু বিবেচনার মাধ্যমে অ্যান্সার দেওয়া দরকার হতে পারে। সেক্ষেত্রে
তুমি কোন কোন পদ্ধতিতে বুঝতে পারো এটা একটা কৌশল, কোন কোন পদ্ধতিতে ওকে বুঝতে না পেরেও কোনটা কোনটা নয় সেটা বের করে অ্যান্সার দিতে পারাটাও একটা কৌশল। যে এই বুদ্ধ পদ্ধতিতে বুঝলাম যে ও এটা না, ফলে ও যেটা না সেটা অ্যান্সার তো দেবো না। কি বললাম, মানে যেটা সে না সেটা তো ধরতে পারছি, অতএব ও কোনটা সেটা ধরতে না পারলেও ও ওইটা। বুঝতে পারছো? এইরকম ভঙ্গিতে আমরা কখনো কখনো অ্যান্সারের দিকে যাব। তাহলে এভাবে আমরা বাচ্চের পার্টটা শেষ করতে পারি। 4 ধরনের বাচ্চ, তোমরা বাচ্চের যে প্র্যাকটিক্যাল জায়গা আছে সেখানে দেখো, তোমাদের কাছে যে গাইড বা যে ধরনের প্র্যাকটিসের যে ইয়ে আছে, প্রশ্ন আছে, প্রশ্নমালা আছে, সেখানে তোমরা প্র্যাকটিস করে আরো বেশি ধরার চেষ্টা করো যে এটা আমরা বুঝতে পারছি। বোঝার ধরন ওইরকমই। বিরাম চিহ্ন আমরা এবার ব্যবহার করব, দেখি যদি আমরা পেরে যাই তাহলে প্রত্যয়ের কিছু আলোচনা আমরা আজকে সারবো। ঠিক আছে। বিরাম চিহ্ন এর কিছু বিষয় আছে, আমি এক চার্টে আনার চেষ্টা করেছি অনেকটা, যাতে বিষয়গুলোকে তোমরা আরো একটু সহজেই করতে পারো। কখনো কখনো এই ধরনের একটা প্রশ্ন হয়ে থাকে, কোনটায় কতটুকু সময় থামতে হয়, কোনটায় থামার প্রয়োজন নাই। হুম। আর বিরাম চিহ্নের যে প্রয়োজনীয়তা কে আবিষ্কার করেছেন এসব প্রশ্ন তো তোমরা জানো সব, আসলে ব্যাকরণের এই জায়গায় সেটি লেখা হয়নি, বা সেটি লেখা থাকলে যে খুব ক্ষতি হতো তা না, হয়নি তাই। আমরা 4টি পর্যায়ে বিভক্ত করেছি, 12টির কথা আমরা নিচ্ছি। কেউ কেউ কোথাও কোথাও 14টি বলেছেন আমি দেখেছি, তবে সেখানে যেগুলোর কথা নেওয়া হয়েছে এই মুহূর্তে মনে নাই, তবে সেগুলোকে বিরাম চিহ্নের মতো মনে হয়নি। হুম। ধরো, চিহ্ন তো এইগুলোর বাইরে যে আর আছে ঊর্ধ্ব কমা একটা চিহ্ন আছে। হুম। কিন্তু ঊর্ধ্ব কমায় তো থামার কোনো বা মানে কোনো প্রয়োজন নাই, যে ওখানে এখানে যেমন আছে আহ এই যে বিরতির প্রয়োজন নেই। বুঝছো? বিরতির প্রয়োজন নেই কিসে, কিসে বিরতির প্রয়োজন নেই দেখো, হাইফেন। বলছে হাইফেন আমরা কোথায় ব্যবহার করি বোধহয় তোমাদের মনে আছে, ওই যে সমাসের দুটো শব্দ লেখার সময়, তাই না? আমরা একটু পরে দেখবো বাক্য লেখা। ইলেক বা লোপ চিহ্ন, ঊর্ধ্ব কমা যেটা, বলছে যে সে মাটির পরে। মাটির পরে মানে কি বলতো, মাটির লিখে এবং একটা দাগ দিয়ে লিখলাম পরে, এর মানে কি? যে মাটির উপরে। মাটির উপরে, তার মানে হচ্ছে সরলোপ চিহ্ন। এরপরে ব্র্যাকেট আছে 3 ধরনের, আমরা ব্যাখ্যা দেওয়ার জন্য বা আরেকটা নতুন পরিচিতি দেওয়ার জন্য এই ধরনের ব্যবহার করি। তৃতীয় বন্ধনীকে আমরা উচ্চারণের চিহ্ন হিসেবে ব্যবহার করি। আবার ব্যাখ্যার ভিতরে ব্যাখ্যা যখন প্রয়োজন হয় তখন আগে সেকেন্ড ব্র্যাকেট দিই, তারপরে তার ভিতরে যেটুকু তাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এমন করে এটা অঙ্কের সরলের মতন যেমন করে তোমরা ব্যবহার করো এখানেও, বা বাংলায় কখন কখন সে ভঙ্গি হতে পারে, কিন্তু তাতে আমাদের থামার কোনো প্রয়োজন তখন থাকে না। এক বলতে যত সময়ের প্রয়োজন, এই যে জায়গাগুলো, এগুলো একটু মনে রাখতে হবে যে আমি কমা ব্যবহার করছি, আহ, সেখানে এক বলতে যে সময়টা আমরা ব্যবহার করছি সেটি সেটুক সময় থামতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তিনি বললেন, এই কথা বলার পরে কমা দিয়ে আমরা উদ্ধৃতি চিহ্ন দিচ্ছি, তাহলে কি হলো বলতো? আসলে আসলে হলো কি যে এই কমার জন্য এক, আর উদ্ধরণ চিহ্নের জন্য আর এক, এই দুইটা মিলিয়ে কিন্তু 2 হয়। তো সেটি হোক, আমরা 2 এর জন্য মনে রাখবো যে এর জন্য এক, এর জন্য এক বলতে যে সময় লাগে। এখন
দেখো, সেমিকোলনে এসে এক বলার দ্বিগুণ হইতে, ঘটনাটা কি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? বলতে চাচ্ছি, কমার উদ্ধরণ চিহ্নে যে ঘটনাটি ঘটে, একটা স্পিচে আমরা আগের দিনে বলেছিলাম উক্তিতে, সেখানে প্রত্যক্ষ উক্তিতে আমরা কমা এবং উদ্ধরণ চিহ্ন ব্যবহার করি, এবং সেক্ষেত্রে যেটুকু সময় থামতে হয় ঠিক ওইটুকু সময়ই তুমি যখন কোনো লেখার ভিতরে সেমিকোলন ব্যবহার করে আবার বাক্য শুরু করা হবে, তখন তুমি থামবে। এবং সেমিকোলনের যে অর্থটা হয় সেটি হচ্ছে যে আমি এইখানে যে অর্থে বলতে চাচ্ছি সে অর্থ এখনো শেষ হয়নি, কিন্তু ওই অর্থের কিছু অংশকে সম্পূর্ণ করা যায় এমন সংশ্লিষ্ট একটি বাক্য শেষ হয়েছে ওই বাক্যের ভিতরে, তখন আমরা সেমিকোলন দিয়ে আবারও বাক্যকে ব্যবহার করব। আমরা উদাহরণ দেখে দেখে দেখবা যে সামনে উদাহরণ পাবো। 1 সেকেন্ড বলতে হয়, বলতে 6টি আছে 1 সেকেন্ড বলার জন্য, থামার জন্য। দাড়ি, যার অন্য একটা নাম হচ্ছে পূর্ণচ্ছেদ, ঠিক কমার যেমন অন্য আরেকটা নাম আমরা এখানে পেয়েছি পাদচ্ছেদ। হুম। প্রশ্নবোধক, বিস্ময়, কোলন, ড্যাশ, কোলন ড্যাশ, এই দুয়ের ভিতরে তফাৎ একটু আছে, যে কোলন দিয়ে একটা ড্যাশ ড্যাশ। এখন এই ড্যাশ আর এই হাইফেন, এটার ভিতরে আবার অনেকেই মিলিয়ে ফেলে যে আসলে ড্যাশ কোনটা, হাইফেন কোনটা। ড্যাশ হচ্ছে একটা লম্বা দাগ, অর্থাৎ আমি ড্যাশের আগে যা বলেছি তারই আরেকটা বর্ধিতাংশ ড্যাশের পরে বলবো, তাকে সেটি ব্যাখ্যাকরণের জন্য। বাক্য থাকবে দুই পাশে দুইটা। আর ব্র্যাকেটে যেটি হবে সেটি হচ্ছে পূর্বের, ব্র্যাকেটের পূর্বেরটাকেই বাক্যের ব্র্যাকেটের আগে যে পূর্ব শব্দটা থাকবে, ব্র্যাকেটের পূর্বে যে শব্দটা থাকবে সেই শব্দটা সম্পর্কে আসলে আমি বলতে চাচ্ছি। ব্র্যাকেটে সেই কাজটি হয়। গেল। এবার ড্যাশের সাথে আর হাইফেনের সাথে কি? আচ্ছা, হাইফেনকে কিন্তু অন্য একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে শব্দ সংযোগ চিহ্ন। দেখো, ওর নাম কিন্তু সংযোগ চিহ্ন, কিন্তু কি সংযোগ করবে বলো তো? শব্দকে, বাক্যকে কিন্তু। তার মানে বাক্যের সংযোগ চিহ্ন কি বলতো? ড্যাশ। ড্যাশ। আর এই কথা কিন্তু নেই কিন্তু। আর হাইফেন হচ্ছে আসলে শব্দ জোড় বাঁধে, শব্দ সংযোগ চিহ্ন। ওই যে তুমি কি সমাসটা, দ্বন্দ্ব সমাসে তুমি দুইটা শব্দের ভিতরে যে সংযোগটা তৈরি করে দাও সেটি ড্যাশের কথা। হুম, তৈরি করা হয়। আর কোলন ড্যাশ তো আমরা যখন ব্যবহার করি, এই যে কোনো একটা পয়েন্ট দিয়ে সেই পয়েন্ট সম্পর্কে আমরা বিস্তারিত যখন বলতে চাচ্ছি, তখন তার মাঝখানে আমরা কোলন ড্যাশ ব্যবহার করি। আমরা এবার লিখিত আকারে দেখবো। দেখো, হাইফেন কি বলছে এখানে লেখা আছে, আমি যা যা বলেছি ইতিমধ্যে। দেখো, যেমন শ্রদ্ধাভিনন্দন শব্দটিকে আলাদা করলে শ্রদ্ধা অভিনন্দন রূপে লিখতে হবে। এখন তুমি যদি শ্রদ্ধাভিনন্দন বোধ লিখো, তাহলে শব্দটি হচ্ছে, কিন্তু ও তো খুব বোধগম্য শব্দ নয়, কঠিন হয়ে যায়। আবার এই শব্দটিকে তুমি আলাদা করেও লিখতে পারো, একসাথে লেখার সুযোগ আছে, কিন্তু যখন আলাদা করে ছাড়া লেখার সুযোগ নেই, এইগুলোকে কি ওই শ্রদ্ধাভিনন্দনের মতো লেখা যায়? এই জায়গায় করতে হবে তোমাকে ড্যাশটা হাইফেন, হাইফেন ব্যবহার করো। এবং ড্যাশের সাথে তার পার্থক্য হচ্ছে ড্যাশটা একটু লম্বা থাকে, হাইফেন কি থাকে, ছোট একটা টা। একটু মাথায় রাখতে হবে। কি লিখবা? লোভ, লোভ চিহ্ন হচ্ছে কোনো বর্ণ বিশেষের লোভ বা উঠে যাওয়া, এই ব্যবহার করা হয়। যেমন মাথার পরে, ও এখানে ওইখানে তো আছে, মাথার পরে জ্বলছে রবি। হুম, মাথার ওপরে। আসলে ওপরে এবং উপরে দুটোতে আর খুব বেশি ওই অর্থে মানে পার্থক্য নাই। সেটি ওপর হোক আর উপর হোক। কখনো কখনো উম, এমন হয়তো কেউ বলতে পারে যে ওপর যেটা,
আর উপর যেটা, কি যে পার্থক্য করব বুঝে পাই না, তবে এমন পার্থক্য করা হয় যে একটা হলো টেবিলের উপরে বই, অর্থাৎ টেবিলের সাথে ওটা মিশে আছে। আচ্ছা, টেবিলের সাথে ওটা মিশে আছে। আর মাথার উপরে, মাথার ওপরে, এই যে যে ব্যাখ্যাটা, মানে এখানে মাথার সাথে আসলে ওর কোনো কানেকশন নাই, এমন করে উপর বা উপর ব্যবহার করা হতে পারে। হুম। তবে সেটি মাথায় রেখে সবসময় বাক্য বলা হয় না, বা সেই অর্থকে ধারণ করেও বলা হয় না। উপরে তা উপরেই আছে, সেটা সম্পর্ক থাকুক বা না থাকুক। তবে ইংরেজিতে কিন্তু সেই সম্পর্ক আছে না নেই তার ভিত্তিতে কিন্তু তোমাদের কারেকশনের জায়গাটা ব্যবহার করা হয়ে থাকে বলে তোমরা পড়ে থাকবে, আশা করা যায়, যে অন দা টেবল কখন, আর ওভার কখন। হুম। অন কখন আর ওভার কখন, এমন অর্থে আমরা ইংরেজিতে নানা ধরনের কথা বলে থাকি। ব্র্যাকেট অর্থাৎ তিনটি গণিতের ব্যবহৃত চিহ্ন, তবে প্রথমটি বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে। যেমন ত্রিপুরায়, এই যে ত্রিপুরায় বলতে ব্র্যাকেটে লিখে রাখলাম যে আরে ত্রিপুরা মানে কি জানো নাকি, বর্তমানের কুমিল্লা। ঠিক আছে, বর্তমানে কুমিল্লা ত্রিপুরাকে ব্যাখ্যা করা হয়েছে ওই তৃতীয়, এইটার এখানে ব্যাখ্যা দেওয়া আছে। বাকি দুইটা বলা হয়েছে যে আহ, কি, এই থার্ড ব্র্যাকেট কিন্তু ব্যবহার করা হয় উচ্চারণের চিহ্ন হিসেবে। আমি বোধহয় তোমাদের বলেছিলাম, উচ্চারণের চিহ্ন হিসেবে ব্যবহার করা হয় থার্ড ব্র্যাকেট। ধরো তুমি একটা শব্দ লিখলে, বলো তো এই শব্দটা কি, কি শব্দ এটা? ক থয় জফলা, এটা উচ্চারণ করতে পারবা কি লিখেছে? স্যার কথ্য। কি কারণে কথ্য, কয়কার কেন? বলো, কয়কারটা কেন দিলে? চিন্তা করতেছি। চিন্তা না দুশ্চিন্তা, সেটা একটা বিষয়। চিন্তার মধ্যে থাকো, দুশ্চিন্তায় দেও না। কেউ বলতে পারবে না? আমি নিজেই তোমাদের 7টা নিয়ম 8টা নিয়ম লিখে দিয়েছিলাম। স্যার যে জফলার জন্য। দ ফলার জন্য, ভেরি গুড। যে চিন্তা করছো সেই বলেছো নাকি? না স্যার, আমি শাহিনুর। শাহিনুরা, চিন্তা করছিলে কে? স্যার মন। মন চিন্তা করছে, শাহিনুর বলেছে, ভালো। তাহলে শাহিনুর, তুমি আর কয়টার কথা বলতে পারবা যে কি থাকলে ও ছিল? পারবা বলতে? স্যার জফলা খিও, তারপরে রস্যি দীর্ঘি, এই যে হ্রস্ব দীর্ঘ, রি, রস্যু দীর্ঘ রি। এই 5টা কার, আর জফলা কিউ না, জি স্যার। এই 7টা। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই কথা বলেছিলাম যে তোমরা এই 7টা মার্কার যদি বর্ণের প্রথম বর্ণের পরে দেখো, এবং প্রথম বর্ণের সাথে যদি অ মিশে থাকে বা অ নিজে হয়, তাহলে অটা ও হয়ে যায়। সুতরাং এই শব্দটিকে কথ্য বলা যাবে না, কথ্য বলতে হবে। এবং ওই কথ্যটা যখন ডিকশনারিতে লেখা থাকবে তখন দেখবা তৃতীয় বন্ধনী দিয়ে লেখা আছে। আবার তৃতীয় বন্ধনী এই নির্দেশনা দেয় যে এর উচ্চারণ এটা। ঠিক আছে, এভাবে দিকে একটু মনে রাখবে। আমরা কমার ব্যবহারটা পড়বো, একটু গুরুত্বপূর্ণ। এটা কখনো কখনো লিখিত সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে। বলছে পড়ার সময় অর্থ বিভাজন বা সুস্পষ্টতা দেখানোর জন্য অল্প বিরতির প্রয়োজন। আমরা কমার জন্য কতটুকু থামবো মনে আছে? দেখি মনে আছে কিনা। স্যার স্যার এক মানে এখন যতটুকু সময়। এক এক বলতে বুঝলাম, যতটুকু সময় যতটুকু প্রয়োজন। সময়, হ্যাঁ। অর্থাৎ একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসাথে বসলে শেষ পদটির পরে দাঁড়ি, এবং শেষ পদটির পূর্বের পদের পরে এ, এবং আর অন্যগুলোর পরে বসাতে হয় কি, কমা। অর্থাৎ একদম শেষেরটার সাথে দাঁড়ি, শেষেরটার আগেরটাই দুইটার মাঝখানে এবং বসাতে হবে। আর একেবারে আগে যদি 4টা অবস্থা থাকে তাহলে তাতে বসাতে হবে কমা। আর
যদি কেবল দুটো হয়, দুটো যদি হয় মোটে, তাহলে কি বসাবো দুইটার মাঝখানে? স্যার এবং বসাবো। আশা এবং নৈরাশ্য একই মালিকার পুষ্প, এরকম? আশা এবং নৈরাশ্য। স্যার আশা আর নৈরাশ্য বর্ধিত। আমরা এবার এই সুখ আর দুঃখকে ধরো নাই, এখানে সুখ দুঃখ আশা, এবার আমরা শুধু আশা আর নৈরাশ্যের কথা বলি। তাহলে এবার কি লিখবো? এবং লিখবো? না, এইবার আর তুমি এবং লিখতে পারবে না। স্যার ও তো হ্যাঁ, লেখা যায়, আশা ও নয়। এখানে ও লিখতে হবে, অথবা তুমি আর লিখতে পারো। ঠিক আছে, এবং লেখা যাবে না। এবংটা সাধারণত তুমি ব্যবহার করবে ওই সময় যখন দুটো বাক্যকে যুক্ত করবে। যেমন রহিম ও করিম ভালো ছেলে, এবং রহিম এবং করিম ভালো ছেলে এমন বলা যাবে না। রহিম ও করিম, কিন্তু রহিম স্কুলে যায় এবং করিম স্কুলে যায়, তাতে সমস্যা নেই। আচ্ছা, ওখানে কিন্তু আমরা এবং লিখবো, অর্থাৎ এবং দ্বারা একটু সংক্ষেপে এটা মনে রাখবো যে দুটো বাক্যকে যুক্ত করে দেবো। আর ও অথবা আর দ্বারা দুটো বিশেষ্য পদকে যুক্ত করা যায়। সেটি অপপ্রয়োগে একটা জায়গা, হয়তো তোমাদের সাথে ওটা ওখানে লিখিত ভাবে বলা হয়নি। খুব গুরুত্বপূর্ণ নয় সেটা, তবে পরীক্ষা আসলে কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ আজকে পরীক্ষার জন্য একটা প্রশ্ন লিখছি, বইগুলো তুলে রাখো। এখন বইগুলো তুলে রাখো, লিখছি যে তুলো, কি গুলোকে আলাদা করে লিখছি। বলো তো, গুলো আলাদা হবে? আচ্ছা, তোমাদের অপপ্রয়োগে আমি ক্লাস করিয়েছিলাম না? জি স্যার, ক্লাস হয়েছে স্যার। বহু বচন পদ স্যার একসাথে লিখতে হয়। ওই কথা কইছিলাম। জি স্যার, ওইটা ছিল স্যার এখানে। ও আচ্ছা, তাহলে তো ভালো, বললে তো ভালো, মনে নেই এই মুহূর্তে। বহুবচন পদ একসাথে লিখতে হয়, এবং সেক্ষেত্রে বোধহয় পাখিগুলি খেয়েছে নাকি এরকম কথা হয়েছিল। আর যে পাখি গুলি খেলো না পাখিগুলো খেলো, কি বোঝাচ্ছি? না, এমন এমন উদাহরণ দিয়েছিলাম না? এই উদাহরণ কিরকম করে দিয়েছিলাম না, পাখি গুলি খেয়েছে। জি স্যার। পাখি বলছে এটা কি, পাখি বহু বচন না পাখি বন্দুকের গুলি খেলো, কোনটা? ওটা এরকম করে কেন দিয়েছিলাম যে তুমি যদি আলাদা করে লেখো, তাহলে দেখো অর্থ ভিন্ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বলে বসতে পারো যে স্যার কেন এত আলাদা করে না লিখলে কি সমস্যা, তো বুঝতেই পারতেছি পাখিগুলো খেয়েছে। এই জন্য গুলো বাদ দিয়ে গুলি মারছি ওখানে, বুঝছো? যাতে অর্থটা ভিন্ন দিকে যেতে পারে। সম্বোধনের পরে কমা বসাতে হয়, আধুনিক নিয়মে এটা, যে রশিদ এদিকে এসো। আচ্ছা, এই এদিকে এসোর সাথে কি রশিদের কোনো সম্পর্ক আছে? এই রশিদটা কি এই বাক্যের কর্তা, বলো তো? না স্যার, রশিদকে প্রথমে ডাক দেওয়া হয়েছে, তারপরে স্যার তাকে কমান্ড দেওয়া হয়েছে। এই বাক্যের কর্তাটাকে? স্যার তুমি। তুমি, রশিদ না, কিন্তু ঘটনাটা খেয়াল করো। তুমি থেকে রশিদ কিভাবে আলাদা হয় খেয়াল করো। আমরা এই কথাটা বলছিলাম কারক পড়াতে, যে মনে আছে, যে সম্বোধন পদ বা সম্বন্ধ পদ, এই দুইয়ের পার্থক্য বোঝো কিনা? সম্বোধন পদ এবং সম্বন্ধ পদ, দেখি একটু একটা উদাহরণের মাধ্যমে দুইটার পার্থক্যটাকে একটু নিয়ে আসো তো। স্যার রহিমের ভাই, এটা হবে স্যার সম্বন্ধ পদ। আর সম্বন্ধ পদ, গুড। আর সম্বোধন পদ হচ্ছে স্যার যখন তাকে নাম ধরে ডাকা হবে। তাকে যখন কল করা হচ্ছে, তাকে যখন আহ্বান করা হচ্ছে, সম্বোধন করে কিছু বলা হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। দুটোর কোনোটাই কিন্তু ক্রিয়ার সাথে সম্পর্কিত নয়, নাকি? তাই বলেছিলাম এই দুই পদে কোনো কারক হয় না। কেন কারক হয় না দেখি একটু কত। স্যার কারক হচ্ছে স্যার ক্রিয়ার সাথে সম্পর্ক থাকতে হয়, কিন্তু স্যার এগুলো তো ক্রিয়ার সাথে সম্পর্কিত না। সম্পর্ক নাই, ক্রিয়ার সাথে কাদের সম্পর্ক থাকতে হবে, তারা কারা? স্যার নামপদ। নাম পদগুলো হবে, গুড। তাহলে আমরা এবার পরের উদাহরণের পরের নিয়মে যাই। বলছে জটিল বা মিশ্র বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে, মনে আছে? জটিল বা মিশ্র বাক্য আশা করছি তোমাদের এই মুহূর্তে মনে আছে। কও তো, জটিল বাক্যটা কিরকম ভাবে হবে, সংজ্ঞাটা কি ছিল?
স্যার এক্সাক্ট সংজ্ঞাটা বলতে পারবো না স্যার, তবে জিনিসটা মোটামুটি বুঝিয়ে বলা হ্যাঁ, যায়। সংজ্ঞার দরকার নাই, দেখি দেবে মনে রাখতো সেটা কত। স্যার একটি প্রধান খণ্ডবাক্য থাকবে, আরেকটি স্যার অপ্রধান খণ্ডবাক্য থাকবে, এবং তারা সাপেক্ষ সর্বনাম অথবা অব্যয় দ্বারা ভেরি যুক্ত গুড, থাকবে। এইটুকুই তো সংজ্ঞা, এটারই তো এখন। এবার এই যদি খালি যখন আর বলে যুক্ত করো তখনই হয়ে যায় সংজ্ঞা। আমি ওখানে যা লিখছিলাম সেটি হচ্ছে সংজ্ঞার ভিতর থেকে এর যে মার্কার গুলো বা যে মূল থিম যেগুলো থাকবে তাকে আলাদা করে নিয়েছি। এরপরে তুমি ওকে শুধু বাক্যে বসিয়ে যখন একটি বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য একটি অপ্রধান খণ্ডবাক্য থাকে এবং এই খণ্ডবাক্য দুইটা সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত থাকে তখন তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। এ হলো সংজ্ঞা। ওই সংজ্ঞা বলার যে স্ট্রাকচারটা ওইটুকু খালি আউট করে দিছি ওখান থেকে, বুঝছো? ওইটুকু আউট করে দিছি কেন জানো? ওইটুকু আউট করে দিছি, স্টুডেন্টে জিজ্ঞেস করা হয় যায় তোর আহ, পড়া হয়েছে? কয়, না স্যার, পড়া তো ভালো হয় নাই, খালি প্রথম টুকু হইতে শেষ টুকু হইতে। আরে তো ক কি? ইহাকে এই পদ বলে। শেষ টুকু হইতে, বুঝছো? মানে পদের সংজ্ঞা জিজ্ঞেস করতে এখন কি তার মাছের টুকার মনে নাই, তাতে তার শেষের টুকু হইতে। এখন এই শেষের টুক যেন তোমাদের মুখস্থ রাখতে না হয়, আমি এই জন্য মাছের টুক আর বেশি করে নিয়ে শেষের টুক বাদ দিই, শুধু বলে টুক নাই। কমা বা পাদচ্ছেদ না হচ্ছে একেবারে এর আহ, পায়ের কাছে বিন্দু, যেটা যেখানে ভিত্তি, হুম, সেই ভিত্তিতে তার ছেদ দেওয়া হয়। খুবই গুরুত্বপূর্ণ বলছি। কিরকম গুরুত্বর ব উঠে যায়, কি হলো? যাক, কমা। আর কি ব্যবহার করা হয় বলছে, উদ্ধরণ চিহ্নের পূর্বে বা খণ্ডবাক্যের পরে কমা বসে। আমরা এটা জানি সহজ, কোথায় বসে থামতে হয়, এবং উদ্ধরণ চিহ্নে আমরা জানি যে এক বলতে যে সময় লাগে তাই থামতে হয়। উদ্ধরণ চিহ্ন বলতে আমরা ইনভার্টেড কমার কথা বলছি, সেটি হচ্ছে ডাবল ইনভার্টেড কমা। বলছে এখানে সাহেব, এখানে সাহেব বললেন হচ্ছে তোমার ওই যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ জেনেছিলে, সেই দুইটার আগে পাশে কমা ব্যবহার হয়। মাসের তারিখ লিখতে বার ও মাসের পরে কমা ব্যবহৃত হয়। 29 পৌষ শনিবার এত সন, এই যে যে ভঙ্গি, এতে কমা নিয়ে কমা ব্যবহার করে যেতে হবে। তারিখবাচক শব্দটা লেখার ক্ষেত্রে আমরা এই যে যে ভঙ্গিটা নিয়েছি, এই ভঙ্গিটাই লেখা আছে কিন্তু এটি ঠিক নয় আসলে। তারিখবাচক শব্দে ওই 29 পৌষ, এটা 29-এ পৌষ এমন করে লিখলে ভালো। 29-এ পৌষ। আমরা বোধহয় বলছিলাম কোথায় যেন, যে ওখানে কোন ব্যক্তি আসলে আসবে, 29-এ তালব্য সহায়িকা না ইয়ে আসবে, 22-এ, 21-এ। এই 29 যেখানেই শেষে তালব্য স আছে, তুমি যেহেতু 29 সংখ্যায় লিখেছ, সেহেতু এরপরে আর কিন্তু সে না, কি লিখতে হবে? এ। 29-এ পৌষ, সেটাই ভালো। বলছে বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা করো। কিন্তু শেষে দাড়ি বলবে, এটা এখানে মাথায় রাখতে হবে। বলো কেন? মনে আছে? তোমরা এরকম করে লেখো, কলেজের নাম লিখে এমনি ধরো সরকারি প্রফুল্লচন্দ্র কলেজ বাগেরহাট, দিলাম একটা দাড়ি। তোমরা দেখবা যে সিল তৈরি করে না, তোমাদের স্যারেরা সিল তৈরি করেন, নাম ঠিকানা ঠিকানা এটা সেটা তোমরা লেখো যখন, বাড়ি গ্রাম গরিবপুর ঢাকা এটা সেটা, হ্যাঁ, বা ব্রহ্মপুত্র এটা সেটা লিখে, ঠিক আছে, চিতলমারি বাগেরহাট এসে কি দিলাম, একটা দাড়ি দিলাম। ওটা কিন্তু দাড়ি হবে না কিন্তু শেষে। দাড়িটা কোথায় বসে? দাড়ি মানে কি? স্যার সম্পূর্ণ বাক্য যখন কমপ্লিট বাক্যের হতে পরে দাড়ি। দাড়িটা হচ্ছে বাক্যের পরে বসা। তুমি যদি ওখানে যুক্তি দেখাও যে আমি সম্পূর্ণ থেমে যাচ্ছি তাই দাড়ি দেবো, তাহলে আরে বেটা, সম্পূর্ণ থেমে যাওয়া তো 6টা মিনিট আছে, তাই না? 1 সেকেন্ড থেমে যেতে হয়, তা দাড়ি কেন দিবে? বাকি কয়টা দিও না। কিন্তু এই ওটা বাক্যের পরে আসলে মাথায় রাখবে।
নামের পরে ডিগ্রি সূচক পরিচয় সংযোজিত হলে সেগুলোর প্রত্যেকটির পরে কমা বসে। কমার 8টা ব্যবহার আমরা নিয়েছি। ডক্টর মোহাম্মদ ইনামুল হক, আমরা MA PhD লিখলাম। সাথে সাথে দেখো এই যে এম লিখে একটা ডট দিয়েছি, PhD একটা একটা ডট দিয়েছি, ডির পরেও একটা ডট হলে সেটি ডির পরে ডটটা দেওয়া হয়নি, সাধারণত এরকমই লেখা হয়েছে। যখন দুটো সংক্ষিপ্ত হয় তার প্রথম দুইটাতেই ডট দিয়ে একটা লেখার কালচার আছে, তবে ডট দিলে সেটি পরেরটা ডি দিয়েও তো একটা ডট আমরা ধরছি, একটা সংক্ষিপ্ত রূপ, P ফর ডক্টর, H ফর PhD। হ্যাঁ, পিএইচ যেটা নেওয়া হয়েছে, ফিলোসফির পিএইচ নেওয়া হয়েছে, বরঞ্চ পি আর এইচ এ ডট না দিয়া পি তে ডট দিলে শুধু তাতেও ফিলোসফি ধরা হবে। তবে এটা এভাবে লেখা হয়েছে, আমরা এক ডটকে ধরে নিয়েছি পরিপূর্ণ শব্দের সংক্ষিপ্ত রূপ, ওই যে বিশেষ দ্রষ্টব্য যখন আমরা লিখি, বি দিয়ে ডট, দ্রো দিয়ে ডট, ওখানে কিন্তু আমরা বিসর্গ দেব না, এমন কথা আমরা বলেছি না। বিসর্গ মানে কিন্তু আসলে সংক্ষিপ্ত কোনো রূপ হচ্ছে না। বিসর্গ মানে হচ্ছে ওঠার পরে একটা আছে, আর কিছু প্রমাণ করে না। ওখানে একটা অর্ধেক আছে, সেই অর্ধেক কে আমি উচ্চারণ না করে বিসর্গ দিয়ে লিখেছি। বাহ। বাহ কিভাবে লেখা যায় মনে আছে? বলে তো, বয়াকার বিসর্গও লেখা যায়, অথবা বয়াকার হয় হর্ষ লেখা যায়। বাহ, এই দুইভাবে লেখা যায়। হয় হর্ষ মানেই হচ্ছে আসলে বিসর্গ, আর কিছু নাই। উদ্ধরণ, কোথায় ব্যবহার করব? বলছে বক্তার উক্তিকে উদ্ধরণ চিহ্নের অন্তর্ভুক্ত করতে হবে। যেমন এই যে এখানে একটা বিষয় ইদানিং দেখা যায় কখনো কখনো, এটা জানি না কোথায় লেখা আছে, স্বীকৃত জায়গায় আছে কিনা, যে সিঙ্গেল ইনভার্টেড কমা উদাহরণে ব্যবহার করছে। এখন কি কারণে, এটা কবে থেকে শুরু হয়েছে, নাকি ডাবল ইনভার্টেড কমা দিতে পারে না বিধায় একটা শ্রেণী ব্যবহার করতে 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 এখন বলতে যাচ্ছে যে সিঙ্গেল ইনভার্টেড কমাও আমাদের বক্তার জন্য ব্যবহার করা যেতে পারে। কিন্তু কোনো উদ্ধৃত কিছু করতে হলে ওটা তো কারোর একজনের বলা, ঠিক আছে? আমরা এটিকে গ্রহণ করতে একেবারেই পছন্দ হয় না। হুম। সিঙ্গেল ইনভার্টেড কমা একটা পরিচিতি দেয়, আলাদা একটা পরিচিতি। যেমন তুমি হয়তো খুব স্পেশাল ভাবে কোনোটাকে একটু আলাদা করে দিতে চাও, এটা হতে পারে। অথবা তুমি কোনো কাব্যগ্রন্থের নাম লিখছো, বা তুমি কোনো বইয়ের নাম লিখছো। হ্যাঁ, বা তুমি কোনো পদের নাম লিখছো, স্পেসিফিক কিছু একটা ওই অংশটুকু দ্বারা বোঝানো যায়, এমন অর্থে সিঙ্গেল ইনভার্টেড কমা ব্যবহার করা হয়। কিন্তু উদ্ধৃতি দেওয়ার জন্য আমরা ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করবো। সেমিকোলন কি বলছে? বলছে কমা অপেক্ষা বেশি একটু বিরতি, বলছে সংসারের মায়াজালে আবদ্ধ হওয়া। দেখো ওই যে মায়াজাল আগে আছে, বাক্যটা পরিপূর্ণ হয়েছে, কিন্তু পরের বাক্যে ওই মায়া নিয়েই আবার কথা বলা হচ্ছে বলে ওখানে আমরা দাড়ির মাধ্যমে ওই বাক্যকে একেবারেই স্বতন্ত্র করে দিইনি, তার একটা আর্থিক সম্পর্ক পরের বাক্যের সাথে আছে। এই খেয়াল করছো, আর্থিক সম্পর্ক শব্দটা কইলাম, সাথে সাথে তুমি যদি ভাবো যে এটা মনে হয় টাকা পয়সার সম্পর্ক, তাহলে কি হবে? আর্থিক সম্পর্ক তো ইকোনমিক্যাল রিলেশন নয়, বা ইকোনমিক রিলেশন যেটা, সেটি নয়। মিনিং রিলেশন হতে পারে না, মানে রিলেশন কেন হবে এখানে? দেখো যে মায়ার সাথে ওই আগের মায়া জালের বন্ধন একটা আছে, এখানে সংসারের মায়া জালে আবদ্ধ আমরা এটুকু বলে এক বলার দ্বিগুণ সময় থামতে হচ্ছে, তারপরে আবার সেমিকোলন পড়াতে হয়েছে এই জন্য। কারণ এদিকে এটা পুরোপুরি বাক্য হয়েছে, কিন্তু সেই বাক্যটি আমাকে একেবারে দাড়ির মতন স্বতন্ত্র করে দিচ্ছে না। ওই মায়াজাল সম্পর্কে আমরা পরের বাক্যে কিছু একটা বলছি আবার। এ মায়ার বাঁধন কি সত্যি দুঃছেদ্য? দাড়ি বা পূর্ণচ্ছেদ, বাক্যের সমাপ্তি বোঝাতে দাড়ি বা পূর্ণচ্ছেদ বসে। ব্যাস, প্রশ্ন কোথায়? কোনো কিছু জিজ্ঞেস করা হলে বাক্যে প্রশ্ন চিহ্ন ব্যবহার করতে হবে। আচ্ছা, সে কি যাবে, এই কিটা কি রস্টিকার দিয়ে লেখা ঠিক আছে? জি স্যার।
কারণ স্যার এটার উত্তর হবে হ্যাঁ অথবা নাতে। হ্যাঁ অথবা না হবে, তাই। আর এটা কি কোনোভাবেই যাবে ক্রিয়া দিয়ে কি দীর্ঘিকার কি ব্যবহার করতে পারি? স্যার দীর্ঘিকার দিয়ে তো হচ্ছে স্যার বিবরণ দিতে হবে তো স্যার, এইখানে তো জাবের উত্তরটা বিবরণে আসবে না স্যার। না, যাবে এটা তো ইন্ট্রানজিটিভ ভার্ব, মনে আছে গো। জি স্যার। ফলে তুমি কিভাবে যাবে, যদি এইটাকে ব্যবহার করো তাহলে তুমি অ্যাডভার্ব ব্যবহার করে কিভাবে, ভাবেটা কেমন সেই অর্থে ব্যবহার করা যেতে পারে। তবে আমরা রসিকার কি দীর্ঘিকার কি পার্থক্যটা বোধহয় বুঝতে পেরেছি। বিস্ময় বা সম্বোধন, আচ্ছা, আবেগ প্রকাশক শব্দের পরে বিস্ময় বা সম্বোধন ব্যবহৃত হয়। বিস্ময় বা সম্বোধন চিহ্ন, এই যে যে কথাটা, বিস্ময় চিহ্নের আরেকটা নাম সম্বোধন চিহ্ন। এটা আধুনিক নিয়মে এই বিষয়টিকে আহ, কি বলা হয়েছে, এটা আহ, আহ, গ্রহণ করা হয়নি। কারণ আমরা মনে আছে কমার ওখানে পড়ে আসছিলাম, সম্বোধনের পরে কমা বসে। আধুনিক নিয়মে এই জিনিসটিকে আমরা এড়িয়ে যাব। এটা লেখা আছে এখানে, যেমন এই যে কমার ব্যবহার গ নিয়মটি দ্রষ্টব্য, এখানে লিখে দিয়েছি দেখো। বলছে সম্বোধনের পরে বিস্ময় বা সম্বোধন চিহ্ন ব্যবহৃত হতো। সম্বোধনের পরে বিস্ময় বা সম্বোধন চিহ্ন ব্যবহৃত হতো, এখন সম্বোধনের পরে কমা বসে। আমরা এখন আবেগ প্রকাশক শব্দের পরে এই বিস্ময় চিহ্ন ব্যবহার করব, কিন্তু এটুকু আমরা জানবো যে বিস্ময় চিহ্নের আরেকটা নাম সম্বোধন চিহ্ন। এটা ছিল কোনো একটা সময়, যদি সেই টাইপের প্রশ্ন কখনো হয়ে বসে। জননী আজ্ঞা দেহ মরে যাই স্থলে, জননীকে সম্বোধন করে বলছে এটা। এখানে তো বা তার সেই জননী শব্দটি বলার ক্ষেত্রে কোনো বিস্ময়ের কিছু নেই আসলে। হম। সুতরাং আমরা এটা কমার জন্যই ধরে নেব। এই কিন্তু পুরোনো নিয়মে এটা এরকম, কমার পরে কমার ব্যবহারটা সম্বোধন চিহ্ন হিসেবে সেটিকে দেওয়া হয়েছে বিস্ময়কে। কলন হচ্ছে একটা অবর্ণ বাক্যের পরে আরেকটি বাক্যের অবতারণ করা। সবাই সিদ্ধান্ত হলো। কি সিদ্ধান্ত হলো? 1 মাস পরে নতুন সভাপতি নির্বাচিত হবে। এখন সবাই সিদ্ধান্ত হলো, খেয়াল করো, ওই হলো লিখে যদি তুমি এবার কলন লিখে ড্যাশ দাও, কি আমার একটু জল দিও, গরম হয় ভালো হয়, তাহলে কিন্তু মানে এই দুটাকে আমরা কি করি, একবারে তাড়িয়ে দিই। এবং এই কমা কোলন আর ফরন ড্যাশের ব্যবহারের যে ভুলের জায়গাটি, সেটি আমরা আহ, কত বেশি আহ, আমলে নিই না। ঠিক আছে। কিন্তু আমরা পার্থক্যটা আলাদা একটু করি, এদের ভিতরে কি পার্থক্য আছে সেটিকে আমরা বের করে দিই। সেটি হলো যে কোলন যখন ব্যবহার করব আমরা, দেখো বলছে যে এই যে যেমন লিখে দেখো কোলন দেওয়া আছে, খেয়াল করছো, মানে কোলন ড্যাশ দেওয়া আছে। যেমন লিখে কোলন ড্যাশ দেওয়া আছে। তো এখানে এই কথাটা বলা হয়েছে, উদাহরণ দৃষ্টান্ত বোঝাতে কোলন ড্যাশ ব্যবহার করা হয়। এই যে যেমন, এই হলো কোলন ড্যাশের জায়গা, কোলনের পরে ড্যাশ। কিন্তু কোলন কি, ওতে সবাই সিদ্ধান্ত হলো, এখন এটা দুইটা বা দুইটা কোলন হবে এখানে, কিন্তু এইটা করে এমনি সবাই সিদ্ধান্ত হলো আমরা অনেক সময় এরকম দাগ দিই ড্যাশ দিয়ে। কিন্তু ড্যাশে কি করছে দেখো, ড্যাশ হচ্ছে যৌগিক বা মিশ্র বাক্যে বা দুইবার সংযোগ বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়। মনে আছে ওই ক্ষেত্রে আমরা ওইখানে বলছিলাম ওই যে হাইফেন এবং ড্যাশ, বলছিলাম যে হাইফেন কাকে সংযোগ করে শব্দকে, আর ড্যাশ বাক্যকে এরকম করে আলাদা করতে পারে। এবং সংযোগ আলাদা আলাদা করতে পারা মানে তো আসলে ওই টাইপ এসে আলাদা দুইটা সংযোগ করা। তোমরা দরিদ্রের উপকার করো, এতে তোমাদের সম্মান যাবে না, বাড়বে। দেখো সব কয়টা তোমার আছে পরস্পরের সাথে সম্পর্কিত পরিপূর্ণভাবে। একদম শেষে যে বাক্যটা শেষ হচ্ছে, এর আগে যেটা তোমরা পড়েছিলে, ওই যে কি ব্যবহারের ক্ষেত্রে, সেমিকোলন ব্যবহারের ক্ষেত্রে, এ সংসার মায়া জালে পরিপূর্ণ। হুম। এ মায়ার বাঁধন কি দুঃছেদ্য, আমরা এখানে যে বাক্যটা বলেছিলাম, দেখো ওইখানে বাক্যটায়
একদিকে যে সম্পর্ক আছে, আর এই ড্যাশের মাধ্যমে যে সম্পর্ক তৈরি হচ্ছে, দুইয়ের একটু ভিন্নতা আছে। হুম, দুইয়ের একটু ভিন্নতা আছে, কিন্তু এই ভিন্নতাকে আমরা ওই ইসে ব্যবহারের সময়, লেখার সময় ব্যবহারের ক্ষেত্রে এত সূক্ষ্ম যে পার্থক্যটা, সেটা অনেক সময় আমাদের মানে মেনে চলার সুযোগ হয় না। হয়নি। যে আসলে কি হচ্ছে, যে এটা ড্যাশ না এটা সেমিকোলন হবে। হুম। তবে ড্যাশ আর সেমিকোলনের মানে মিশে যাওয়ার যে জায়গাটা, যে একটা আরেকটা হয়ে যায় কিনা, আমরা সেমিকোলন ব্যবহার করে, আমরা যেভাবে সাধারণত ব্যবহার করি বা লিখি, তাতে সেমিকোলনটা ব্যবহার করলে কমার কাজটা অনেক সময় সেমিকোলন দিয়েও হয়ে যায়। এই কারণে এদের যে সূক্ষ্ম সূক্ষ্ম অবস্থা আছে, সেটি একটু আমাদের ধারণ করতে হবে। আর কোলন, কোলন ড্যাশ, ড্যাশ একেবারে ভঙ্গিতে কাছাকাছি। আমরা যথা উদাহরণ এরকম দিয়ে এখন থেকে আমরা কোলন ড্যাশটা ব্যবহার করব। আর কোলন হচ্ছে কি, যে একটা অপূর্ণ বাক্য, তারপরে আবার বাক্যের অবতারণা যখন করতে হচ্ছে, বাক্যটা তখন অপূর্ণ। এটাকে একটু মাথায় রাখতে হবে। অপূর্ণ বাক্যের থেকে এটি হচ্ছে, বাক্যের পরে। ফলে একটা একটার জন্য কমা বাদে প্রায় সব কয়টাই বলা যায় একটু একটু নির্দেশনা আমাদের দেওয়া আছে। আমরা মূল নির্দেশনাগুলো একটু বের করে ব্যবহার করব, মনে রাখবো। গুরুত্বপূর্ণ হচ্ছে সংক্ষিপ্ত রূপে যে প্রথম চারটা দেখেছিলাম, কার জন্য সময় কত, সেটা একটু এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তোমরা সর্টিং এর মাধ্যমে কার সময় কতটুকু সেটা একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে আমাদের একটু সুবিধা হবে পরীক্ষার সময় অ্যান্সার করার। এই যদি হলো, আমরা বাচ্য বিরাম চিহ্ন শেষ করলাম। এরপরে আমাদের থাকবে প্রকৃতি প্রত্যয়। এই সম্পর্কে তোমাদের একটা ধারণা আগে থেকে আছে, সেটি আমরা বাংলা বানান পড়তে যে কিছুটা নিয়েছিলাম। আচ্ছা, কারণ ওখানে আমরা প্রত্যয়জাত একটা বাংলা বানানের আলোচনা রেখেছিলাম। আর ব্যাকরণের মৌলিক যে বিষয়, আচ্ছা তোমাদের সাথে কি উপসর্গ নিয়ে কোনো কথা হয়েছে? না স্যার, উপসর্গ পড়ানো হয়নি স্যার। উপসর্গ হয় নাই? তাহলে আমরা প্রকৃত প্রত্যয় তো বেশ বড় অধ্যায়। আচ্ছা, আমরা আজকে কি প্রকৃতি প্রত্যয় বাদ দিয়ে উপসর্গ আবার কোন টাইপের করা আছে দেখা হয়নি। উপসর্গ আমরা ওই মনে পড়লো আমার এই জন্য, আমরা যখন ব্যাকরণের মৌলিক বিষয় আলোচনা করে ব্যাকরণের আলোচ্য বিষয়টি গিয়েছিলাম, তখন একেবারে শেষের দিকে ওখানে উপসর্গ, তারপর এই প্রকৃতি প্রত্যয় নিয়ে একটু কথা ছিল। আমার কাছে তাই মনে পড়ে আর কি। সেখানে বোধহয় আমরা এই কথাগুলো দেখো সেরে ফেলেছিলাম। দেখো তো এগুলো দেখে মনে পড়ে কিনা, যে প্রক- প্রকৃতি প্রত্যয়ে যে মূল বিষয়গুলো আছে সেগুলো এর ভিতরে থাকে। যে এই যে চল ক্রিয়ার মূল, তাই ক্রিয়া প্রকৃতি। অন্তটা ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হয়েছে, যেটা যুক্ত হয় সেটার নাম প্রত্যয়। তাই ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হয়েছে বিধায় এটার নাম হয়েছে কৃত প্রত্যয়। এমন কথা আমরা দেখো আগে বলেছিলাম বোধহয়। স্যার মৌলিক অংশে এইটুকু পড়ানো হয়েছিল স্যার, অল্প মানে বেসিক ধারণাটা স্যার। হুম, বেসিক ধারণা দেওয়া হয়েছিল এবং বলছিলাম এর বিস্তারিতটা পড়তে হলে তো প্রত্যয় যেতে হবে, তা পড়ে শেষ করা যায় না। ওই কিছু বইয়ে আছে সেগুলো মুখস্থ রাখা যায়, নতুন শব্দ আসলে ও আমরা বলতে খুব দ্বন্দ্বে পড়ে যাই, তখন ওই ডিকশনারি দেখে যে হ্যাঁ এটা এই। কারণ ওই গঠনটাতে কোন ভাবে পরিবর্তন হয়, কোন দিকে গেল, ধরা একটু কঠিন হয়ে যায় না, এমন কথা বলছিলাম। স্যার আমরা যে স্যার আজকে ক্লাস করলাম বাচ্চ, বিরাম চিহ্ন, এর আগে ক্রিয়ার কাল, এগুলো স্যার আমাদের শিটে নাই, কিছু নেই স্যার।
এগুলো স্যার আপনার শীটগুলো যদি এনামুল ভাইকে দিলে ভালো ও, হতো। এগুলোর পিডিএফ তোমাদের কাছে নেই, তাই? হ্যাঁ স্যার, এগুলো আমার প্রিন্টিং শিটেও নাই একদম। ও, হতে পারে। তাহলে তাহলে এগুলোর পিডিএফ আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা একটু প্রিন্ট অনেকগুলো করে। মিসিং স্যার, অনেকগুলো টপিক মিসিং, জাস্ট বাংলা দ্বিতীয়তে। তা এই তিনটে নাই বললা, ক্রিয়ার কাল, বাচ্চ, বিরাম বিরাম চিহ্ন নাই? নাই স্যার। স্যার বিরাম চিহ্ন নেই স্যার। ও, তাহলে একটু একটা লিস্ট একটু ওখানে দিও যে কোনগুলো পিডিএফ নাই, এগুলো তাহলে একটু পিডিএফ করে। জি স্যার, একটা লিস্ট দিব স্যার, যেগুলো নাই হ্যাঁ, স্যার এগুলো। একটা লিস্ট পিডিএফ দিও, আমি একটু পিডিএফ করে তোমাদের দিয়ে দেবো। ওকে স্যার, থ্যাংক ইউ। মানে এই মৌলিক আলোচনা আমরা করেছিলাম, আবারও একটু মনে করছি তাহলে যে ক্রিয়া প্রকৃতির সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দটা তৈরি হচ্ছে তাকে বলা হয়েছে কৃদন্ত। এটা বলতে যে আমি বলে থাকি সাধারণত এটা কৃদন্ত শব্দ আসলে। পদ তখনই যখন এটা বাক্যে ব্যবহার করব, তার আগে নয়। অতএব, এখান থেকে আমরা মনে রাখছি যে বিভক্তিহীন একটা ক্রিয়া শব্দ এখানে আছে। এই যে চল, এর সাথে কোনো বিভক্তি নাই। এবং ক্রিয়ার মূল চেনার যে কথাটা আমরা বলেছিলাম, মনে আছে? দেখো তো, কিভাবে তুমি চিনতে পারবা যে ক্রিয়ার মূল কোনটুকু। বলছে এই টিক চিহ্ন দ্বারা। টিক চিহ্ন না, এটা আসলে ধাতু মূলের চিহ্ন। ব্যাকরণিক চিহ্ন চারটা আছে, এটার নাম হচ্ছে ধাতু মূলের চিহ্ন। হুম। তো টিক চিহ্ন দেওয়া থাকলে তুমি বুঝতে পারলে যে এটা ক্রিয়া। ঠিক আছে। টিক চিহ্ন দেওয়া না থাকলে তুমি কিভাবে বুঝতে? এমন একটা কথা আমি বলেছিলাম, বলতে পারবা? স্যার তুচ্ছার্থক নামপদের ক্রিয়া হবে। হ্যাঁ, তথ্যাত্মক নাম পদের যে ক্রিয়ার রূপটা হয় সেটা হচ্ছে তুচ্ছাত্মক নাম পদ, মানে তুচ্ছাত্মক সর্বনাম আর কি, তাই না? তুই যেটা মধ্যম পুরুষের তুচ্ছার্থক রূপের সাথে ক্রিয়ার যে রূপ ব্যবহার করা হয় না, স্যার সেটি হচ্ছে তোমার ক্রিয়ার মূল হয় সাধারণত। আচ্ছা, সেটার বাইরে আরেকটা ক্রিয়া মূল হতে পারে, বলতে পারবা মূল বা কি কথা বলছো? সেটার বাইরে, সেটার বাইরে আরেকটা ক্রিয়ার মূল হয়। আমরা প্রয়োজক ক্রিয়াটা পড়ছিলাম, ওই ক্রিয়ার মূলটা কিন্তু একটা শেষে আকার যুক্ত হয়ে হয়। যেমন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, এবার কিন্তু পড়টা ক্রিয়ামূল নয়, এই ক্রিয়ার ক্রিয়ামূল হচ্ছে পড়া। পড়া। হুম। তারপরে ওই যে যেটা প্রয়োজক ক্রিয়া যেটা হয়ে যায়, তার ক্রিয়ামূল হচ্ছে ওই আকার সহ। অর্থাৎ আকারটাও যে শূন্য বিভক্তির, সেটি তোমার মনে আছে কিনা? আমরা আকারকে শূন্য বিভক্তির সাথে নিয়েছিলাম, অতএব ওটাইও আসলে শূন্য বিভক্তি মানেই তো আসলে বিভক্তিহীনতা। আচ্ছা, সেটিও ক্রিয়ার মূল। এর অন্য যে নামগুলো আছে সেগুলো তোমরা পেয়েছো নাম। একটা নাম হচ্ছে মূল, একটা নাম প্রকৃতি, একটা ধাতু। এখন এই তাহলে প্রকৃতির একটা নাম পেলাম মূল, প্রকৃত থেকে এসেছে আসলে, তাই প্রকৃতি। কিন্তু ক্রিয়ার প্রকৃত অংশ তাই ক্রিয়া প্রকৃতি। তাহলে বিশেষ্যের প্রকৃত অংশ তার নাম বিশেষ্য প্রকৃতি হবে। দেখো তো, শিশু। শিশু দ্বারা কি তুমি কোনো কাজ করা কিছু বুঝো? হ্যাঁ, বলতে পারো তুই শিশু, কিন্তু তার মানে তো শিশু কাজ নয়, শিশুটার নাম। অর্থাৎ এটার নাম কি হয়েছে? নাম প্রকৃতি, বিশেষ্য প্রকৃতি বা নাম প্রকৃতি। এখন এই নামের সাথে যে প্রত্যয়টা যুক্ত হয়েছে, যে অংশটা যুক্ত হয়ে শব্দ তৈরি হয়েছে, সেটার নাম হয়েছে নাম প্রত্যয়। কিন্তু নাম প্রত্যয় শব্দটি আমরা ব্যবহার করতে পারছি না, সেটার নাম হয়েছে তদ্ধিত প্রত্যয়। আর এর থেকে যে শব্দটি তৈরি হয় তার নাম হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। আমরা বলছি যে এটি কি শব্দ বলবো, এটি পদ নয়।
এখানেও ঠিক একই কথা। এটার নাম বিভক্তির নাম শব্দ। এটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? খেয়াল করছো? শব্দটি বানানোর জন্য গুরুত্বপূর্ণ, আর তার সংজ্ঞার জন্য কারে কি কয় সেটা আমরা মনে রাখবো। এই সংশ্লিষ্ট এই প্রশ্নগুলো বোধহয় তোমাদের দেওয়া হয়েছিল নাকি? জি স্যার, এই কোশ্চেন গুলো স্যার মৌলিক অংশে আছে স্যার। মৌলিক অংশে এই প্রশ্নগুলোই আছে। আমাদের এখানে মূলত এবার যেটা হবে যে শূন্য প্রত্যয় ঠিক শূন্য বিভক্তির মতোই, অর্থাৎ প্রত্যয় চিহ্ন ছাড়া কিছু প্রকৃতি ক্রিয়া প্রকৃতির কথা বোধহয় এখন মনে আছে। ক্রিয়ার মূল বিশেষ্য পদ্ধতি ব্যবহৃত হয়। অর্থাৎ তোমার জিত হবে, ওই যে জিতটা ক্রিয়ার মূল। কিন্তু দেখো, এই বাক্যে জিতটা কি তোমার ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে না ক্রিয়াপদের বিশেষ্য হয়েছে? ওই যে সেই জিত হবে সম্পূর্ণটা মিশ্র ক্রিয়া হতে পারে, কিন্তু শুধু জিতকে যদি আমরা ধরি তাহলে কি সেটা? ও কিন্তু আর ক্রিয়া নয়। ক্রিয়াপদের বিশেষ্য। ক্রিয়া প্রকৃতি হয়েছে ওটা, ঠিক আছে, কিন্তু ক্রিয়ার মূল হয়েছে, ঠিক আছে, কিন্তু ওটা বিশেষ্য পদ হয়েছে। খুব ধরপাকড় চলছে। এই যে ধরপাকড় মানে ধরছে যেটা আর কি, সেই অর্থে ব্যবহার করা। ধরা চলছে, ধরা পড়া চলছে, এইটাই ধরপাকড় চলছে। সেটা আসলে শূন্য প্রত্যয় আছে তার সাথে, অর্থাৎ কোনো প্রত্যয় যুক্ত না হয়েই ওটা বিশেষ্য পদ হয়েছে। এবার একটা অপ্রত্যয় আমরা নিচ্ছি, খেয়াল করো। কেবল ভাব বাচ্চে অপ্রত্যয় যুক্ত হয়। এখন এই জায়গায় তো তুমি ভাব বাচ্চ যেটা, এইখানে ব্যাখ্যা থেকে একটু বুঝতে পারা কঠিন। ফলে তোমার এই জায়গাটা একটু মনে রাখার জায়গা থাকছে যে অপ্রত্যয় কোথায় যুক্ত হয়। আবার অপ্রত্যয় সর্বত্র উচ্চারিত হয় না। আবার অপ্রত্যয় যুক্ত শব্দ দ্বিত্ব হয়, এটা একটু গুরুত্বপূর্ণ। কখনো কখনো দেখা গেছে যে এই জায়গা থেকে তোমার পরীক্ষায় প্রশ্নটা আসছে। সাথে ডুবু ডুবু এরকম একটা পরে আমরা উ প্রত্যয় পাবো, যে দ্বিত্ব প্রয়োগে উ প্রত্যয় ব্যবহৃত হয়। হুম, একটু রাখো। হ্যালো, হ্যাঁ বলেন। না, ক্লাস শেষ হয়নি, এখনো চলছে। কি গেছিলেন আপনারা? কারা যায় নাকি? হ্যাঁ, না রাজীব স্যারের নিয়ে তো আপনার যাওয়ার কথা, আপনি তো বললেন। ও তা আপনারা যাবেন, আপনারা তো তাদের সাথে যাবেন তারা যখন যাবে, সেটা না? কোন 8টা রাত? তা সে রাত 8টায় তো তাদের সাথে যেতে। তা সে অত দূর দিয়ে এখানে আসলো বাগেরহাটে, আপনাদের ফোন করলো, ই করলো, যাওয়া তো উচিত ছিল। যাক, সে যান নাই, আর কি করার। ঠিক আছে। দেখো তাহলে, কাদো কাদো বলছে। এখন এইটা আমি কি ব্যাখ্যা তোমারে করাবো যে অযুক্ত হলে কখনো কখনো শব্দের দ্বিত্ব হয়। কার্য গ কাদো হয়ে যায়, কিন্তু সেখান থেকে হচ্ছে কাদো কাদো। এইটা আসলে ব্যাকরণের বিশ্লেষণে কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন এখানে আছে কিনা আমি বুঝতে পারছি না। মর যোগ গ সমান মর, যে মর মর শব্দের প্রকৃতি বোধহয় কি হবে? তুমি যদি তখন দুইবার করো যে মর যোগ গ আর মর যোগ গ, তা হচ্ছে না। অতএব এই জায়গাটায় আমাদের এইটা মনে রাখতে হচ্ছে যে অপ্রত্যয়টা কখনো কোনো শব্দ দ্বিত্ব করে ফেলছে। এই ঠিক ওই যে ডুবু ডুবুটা, উড়ু উড়ুটা, এই দুইটা তিনটে শব্দ আছে, আমি পরে আরো পাবো, যেগুলো পরীক্ষায় কখনো কখনো আসতে দেখা গেছে। ডুবু ডুবুটা মনে আছে এই জন্য, এটা আমার ক্যাডেট কলেজের পরীক্ষার সময়
লিখিত পরীক্ষায় ছিল। কথা হচ্ছে এখন ও তো দেখেই বুঝে ফেলছি যে এটা তো এই ডুবু ডুবু প্রকৃতি। এখন কেউ ওটারে 2 বার লিখে দিয়েছে। আচ্ছা, যে ডুব যোগ উ, ডুব যোগ উ, ডুবু ডুবু। এখন 2বার লিখলে তো এই জায়গাটা সম্পর্কে তার অজানা বিষয়টির প্রকাশ ঘটে। ডুব যোগ উ, ডুবু সেটি ঠিক আছে, কিন্তু সেখানে উ প্রত্যয়টা দ্বিত্ব প্রয়োগের জন্য দ্বিত্ব প্রয়োগ করে কখনো কখনো, সেই কথাটা কিন্তু জানা। এটা আমি জানলাম কেন লিখেছে। আহ, কথাটা মনে পড়লো অনেকদিন পরে, কারণ প্রকৃতি বোধহয় তো পড়ানো কম হয়। ওই পরীক্ষা দিয়ে যখন বের হয়েছি, হ্যাঁ, তখন প্রশ্নে কথা হয় না যে কে কেমন লিখছে, হ্যাঁ, কার কি অবস্থা। তখন ওই আমাদের ইউনিভার্সিটি বেশ কয়েকজন বড় ভাই আমরা একসাথে পরীক্ষা দিয়ে আসছি, ছোট ভাইরা আছে, বন্ধুরা আছে। হুম। তোর ভিতরে এক বড় ভাই খুব ও ডুবু ডুবু লিখে ফেলছে আর কি, আর এটা তো ডুব যোগু হবে, 2বার হচ্ছে তো, তাই। তখন ভাবলাম যে একটু ঝামেলা হয়েছে, চুপ করেছিলাম আর কি, কথা কই নাই। তা ওনারা কেউ রিটেনে টেকে নাই। অনেক কথা ছিল তাদের কথার ভিতর থেকে, যে সেটা হচ্ছে আমি কি লিখছি সেটি বলছি না, কিন্তু তারা যা লিখছে আর আমি যা লিখছি দুইয়ের ভিন্নতা আছে, এবং তাদের লেখা যে ঠিক নাই সেটি বোঝা যাচ্ছে। এই জন্য আমি একটা কথা বলি সবসময়, পরীক্ষায় ভালো লেখা অপেক্ষা ভালো লিখলে যে রেজাল্ট করা যায় পরীক্ষায়, তার থেকে ভুল কম করলে রেজাল্ট ভালো করা যায়। দেখো তো কথাটি বোঝা গেল কিনা। আমার এই কথাটা কি তোমাদের মাথায় ঢুকছে? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। স্যার কথাটা চিন্তা করতেছিলাম স্যার। স্যার ব্যাপারটা কি এরকম যে হচ্ছে স্যার, আমি যতটুকু লিখছি এখানে যদি কোনো ভুল না থাকে তাহলে স্যার ওইটুকুর জন্য আমি পুরা মার্কটাই পাচ্ছি। তুমি তো সেটাই তো, তোমার তো আমি সেইটা টার্গেট করে নিয়েই বসছি। ও এত ভালো, এটা তো কোনো ভুল নাই তো। হ্যাঁ, তুমি কি লিখছো তা আমি করবো নাকি, পরে আমার সময় আছে বানানোর সামনে। আমার চোখে পড়বে তোমার দোষগুলো, আর সেটার জন্য আমি তোমারে নেগেটিভ করবো। আচ্ছা, পরীক্ষার হলে ধরো আমার চোখে কোনো নকল করে নাই, তার মানে পরীক্ষার হলে কেউ নকল করেনি এটা? স্যার হয়তো স্যার করেছে কিন্তু সেটা প্রকাশ্যে আসেনি। তাহলে পরীক্ষা হল তো ভালো হয়েছে। কিন্তু ধরো অনেকেই অনেক দারুণ মুখস্থ লিখছে, কিন্তু 2টারে নকল ধরে ফেলছে। এবার আরে শিক্ষার্থীরা নকল করে, কি বিচ্ছিরি অবস্থা, 2-3টে ধরছি। হ্যাঁ, ধরতে এরকম পারছো বিষয়টা সবারই কি? করেছে এগুলো। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এই জন্য আমি শিক্ষার্থীদের বলি সব সময় যে ভালো লেখার জন্য ভালো নম্বর পাওয়া যায়, এটা যতটা সত্য, তার থেকে খারাপ লেখার জন্য, মানে ভুল করার জন্য নম্বর বেশি কাটা যায়, এটা বেশি সত্য। তুমি ভুল করবে না, লিখে যাও, বানানটা ভুল করবে না, বাক্যে ভুল হয়। আমার এই কথাটা কি আগে বানান করানোর সময় কইছিলাম না? কারণ তোমার সম্পূর্ণ বাক্য পড়ে দেখার সময় আমার নাই। আমার বলতে আমি কি বলছি বলো তো? স্যার যিনি পরীক্ষকের হচ্ছে কথা বলছি। পরীক্ষা খাতাটা দেখেন। পরীক্ষকের 2-1টা বাক্য উনি দেখবেন না সেটি নয়। প্রথম দিক থেকে দেখলে তার ভিত্তিটা কোথায় আছে বোঝা যায়। এরপরে তো ওই ধারণা যেটা নেওয়া সেটার মাধ্যমে আমাদের চলছে। ফলে তোমার বানান ভুল যেন না যায়, যা লিখছো তার ভিতরেই যেন থাকে। আহ, এবং বেশি ভালো লিখতে যে বেশি একটু ভুল করে ফেললে তো সেটি বেশি খারাপ। আচ্ছা, এইখানে একটা জায়গা তোমাকে অবলম্বন করতে হবে, একটা টেকনিক, যে আমার ভুল যেন না হয়, কাটাছেঁড়া যেন না হয়। একদিকে কিছু দূর লিখে পরে আবার আরেক দিকে যাব, ওই প্রথম প্রশ্নটা আমার নির্বাচন ঠিক হয়নি, পরের প্রশ্নটা আমার নির্বাচন করে তোমার ওই আঘাত পাওয়া লাগবে। ওই ভুলের জন্য তোমার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়। বুঝতে পারছি স্যার, ভালো লিখে স্যার পরীক্ষায়, এই জন্য মার্ক আসে না, বুঝতে পারছি। হুম, বলা। ভালো লিখে স্যার পরীক্ষায় এই জন্য মার্ক পায় না, মানে ভুল হয়ে যায় ভিতরে। ভুল হয়ে যায় ভিন্ন জায়গায়, এটাই তো কথা। যখন তোমার একটা জায়গায় ভুল দেখা যায়, এমন একটা ভুল যেটা ভাবা হচ্ছে হায় হায় কেমন শিক্ষার্থী,
এরকম সামান্য একটা ভুল এটা করলো, এটা কোনোদিনই তার চোখে আসে নাই, সে ভুল বানানটাই ভুল লিখছে সব সময়। তখন কিন্তু দেখো এক বানানের জন্য তোমার সম্পর্কে ইম্প্যাক্ট তৈরি হয়ে যাচ্ছে যে না, খুব ভালো মানের না তো। বলো ঠিক কিনা? কারণ হ্যাঁ ওই স্যার। পরীক্ষার খাতায় ওই প্রশ্ন পড়ে সব পড়ে একেবারে তুলাদণ্ডে বিবেচনা করে তোমাকে নম্বর দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত তোমার কোনো ভুল পড়বে না দেখবা যে তুমি কিন্তু ভালো যাচ্ছ। দেখবা যে ভাইবা বোর্ডে যখন তুমি যাবা, তুমি যতক্ষণ পর্যন্ত পারছো, ততক্ষণ পর্যন্ত পারছো, তোমাকে প্রশ্ন করাই হবে খালি। হ্যাঁ, ওটা বাদ দেবো কিভাবে? না পারলে তো বাদ দেওয়ার সুযোগ নাই। যখন তুমি পারবে না তখন দেখবে। আর শুরুর দিকে যদি একেবারে না পারো, তখন তো নানা ধরনের বিষয় থাকে, প্রশ্ন ছোট করতে যে ভিন্ন রকমের প্রশ্ন করে তোমাকে একটু পারানোর দিকে নেওয়া হয়, যে দেখি কিছু অন্তত পারুক, সে সে পারে কি আসলে। সবসময় মনে রাখবা, ভাইবা বোর্ডে তোমার জন্য এই সফট কর্নারটা কিন্তু ভাইবা বোর্ডে যে শিক্ষকরা থাকেন তাদের থাকে। হ্যাঁ, তোমার বলতে পারে যে আরে তুমি কি ভাইবা দিতে আসছো, তাহলে তুমি জানো না কিছু না, এগুলো এই কথাগুলো বলে তোমার সাইকোলজি টেস্ট করে আসলে, যে তুমি কি ভেবা থেকে খেয়ে যাচ্ছ, না তুমি এরকম দিশেহারা হয়ে যাচ্ছ। তুমি তো সব পারবা না, এটা তো স্বাভাবিক। সবাই সব পারবে না, এটা স্বাভাবিক। কিন্তু তুমি কিচ্ছু পারবে না, এটা অস্বাভাবিক। কথাটা কি বোঝা গেছে কি? জি স্যার। হ্যাঁ স্যার। স্যার, স্যার, একটা বলো। কোশ্চেন করতাম স্যার। একজনের একটা ভিডিওতে উনি বলতেছিল যে আমি যদি কোনো একটা কিছু না পারি ভাইবা বোর্ডে কোশ্চেন করার পরে, তখন হুম। হচ্ছে আমি ব্যাপারটা জানি না এটা বলার থেকে এই মুহূর্তে মনে পড়ছে না এটা বলা ভালো। এই না না, এটা কথাটা ভুল বলছে। কতটুকু লজিক্যাল স্যার আমার না কাছে না, স্যার মানে এই একটু। মুহূর্তে মনে পড়ছে না এটা বলাটা হচ্ছে আহ সে বলতে চাচ্ছে যে মানে ধাপ্পাবাজি করা আর কি। জি স্যার, আমার কাছে এটাই মনে হচ্ছে, কারণ হচ্ছে। ধাপ্পাবাজি এটি ঠিক নয়। আমি যদি থাকি, তুমি যদি এই মুহূর্তে এরকম কথা বলো, তাহলে বলে ফেলবো যে এই মুহূর্তে মনে পড়ছে না, তার মানে তুমি জানো যে তুমি এটা জানো। এই মুহূর্তে মনে না পড়ার কি কারণ আছে? তুমি ভয় পাচ্ছ? তোমার খুব সহজে বলে দিলে এটা আর কি সমস্যা আছে, স্যার এই বিষয়টা আমার জানা নেই, কাইন্ডলি এটা আমার পড়া হয়ে ওঠেনি। তাতে তো তোমার কনফিউজ করায় কি সমস্যা? তুমি তো সলসাতুরি করছো না। যখন তুমি ওইদিকে যাবে, তখন তুমি না জানেও না জেনেও তুমি নম্বর নেওয়ার একটা আশা করছো। আমি জানি কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না, এর মতন বন্ডামি আর কিছু আছে নাকি? ওটা কোনোভাবেই সে ঠিক বলে না। জি স্যার, এটাই স্যার কনফার্ম হওয়ার জন্য স্যার আমার কাছে এরকম মনে হচ্ছিল যে স্যার এটা করলে এটা হয়তো নেগেটিভ মার্কিং এটা আসবে। এটা নেগেটিভ মার্কিং, ডেফিনেটলি নেগেটিভ মার্কিং করবে তোমাকে। তোমাকে বলা হলো যে ডিবেট করেছো, তো বললা যে স্যার আহ, কখনো করার সুযোগ হয়নি। মানে কি, এটা এটা তোমার সুযোগ কেউ করে দেয় মানে তুমি সুযোগ করার চেষ্টা করেছো? তাহলে পেঁচানো উত্তর কেন দিলে? পরিষ্কার যে না স্যার, ডিবেটটা করা হয়নি। ব্যাস, তারপরে তোমার যদি আরো কিছু দম থাকে তুমি সেদিকে তারপরে যাবে, যে স্যার এরকম ওইদিকে সময় দিতে পারিনি, নানা ধরনের ব্যস্ততা, এটা সেটা, টিউশন করতে হতো, এই করতে হতো, ওই করতে হতো, রাতে পড়াশোনা থাকতো কখনো কখনো, যার কারণে স্যার ওই ব্যাপারটি আসলে হয়ে ওঠেনি। কখনো কখনো ভিডিওতে সেগুলো শুনে বেশ আনন্দ পেতাম, এমন হতো, বা দেখতাম যুক্তিতর্ক। কিন্তু তুমি এমন ভাবে কথা বলছো যে আহ, ও না করলেও আমার এমন একটা ভাব যেন আমি একটা যেন কি এটা করলে মানে বিরাট একটা কিছু করে ফেলতাম। বুঝছো? ওইসব জায়গায় তোমার জায়গা থেকে স্যার ওভাবে বলা মানে স্যার নিজেকে মানে সর্বজান্তা পরিচয় দেওয়ার মতো। মানে একটু নিজেকে তোমার রাখতে হবে, মডেস্ট থাকতে হবে, এবং ভদ্রভাবে, হ্যাঁ আমি জানি না, এই কথাটা তুমি সুন্দর করে বললে জানার পরিধি তো সবার সব জায়গা থেকে থাকবে না। কিন্তু ঘটনাটা হচ্ছে ওই না জানার কারণে তুমি ভ্যাবাচাকা খেয়ে গেলে কিনা, তুমি ভাবলে কিনা যে হায় হায় এইবার তো আমি শেষ। বুঝছো? জীবনে সবচেয়ে এই জিনিসটি মাথায় রাখবা, যে না জানাটা কোনোভাবেই খারাপ নয়, জানতে না চাওয়াটা হচ্ছে খারাপ। আর না জেনে জানার ভঙ্গিটা করা হচ্ছে আরো খারাপ।
আমি পরীক্ষার হলে যখন গার্ড দিই, আমি বলে দিই আগে থেকে যে দেখো, তুমি দেখছো না, কিছু নকল করছো না, এটা ভালো। কিন্তু তুমি কারোরটা দেখছো না কিন্তু দেখার ভান করছো, এটি কিন্তু খুব খারাপ। এটি কিন্তু করা যাবে না পরীক্ষার হলে। অর্থাৎ বা দেখবা যে কোনো কোনো স্টুডেন্ট থাকে যে দেখি একটু স্যারদের একটু একটা বই করি, না স্যার আমি তো কিছু, দেখেন ওর লেখা আলাদা আমার লেখা আলাদা, আমরা তো দেখাচ্ছি না, কিন্তু এমন একটা ভান করছে কি, এটা কেমন যেন ওরে দেখাচ্ছি স্যারকে একটু করলাম। এবার ও প্রশ্ন খাতা দেখতে দেখতে দেখলাম যে না, ও লিখছে একটা, ও লিখছে একটা। তখন ও কি বলছে কত, যে স্যার না দেখেন আমাদের লেখা তো আলাদা। আমি স্যার বেটা তোর লেখা আলাদা তাতে কি, তুই তো এখন ওরে দেখায় রাখছিস যাতে ও পরে এটা লিখবে, যে লেখার সময় দেখে রাখ। কথা কি ধরতে পারছো কি বলছি? জি স্যার, বুঝতে পেরেছি স্যার এখন। হ্যাঁ, এই জন্য তুমি বুঝতে পারবে না। আমি যখন পরীক্ষা হলে থাকি, 60 জন থাকুক 70 জন থাকুক, আমাদের তো 30 জনে দেয়, আমি একা ওই 60 জনে থাকলেও ওই 60 জন ঠান্ডা থাকে। কোনো সাউন্ড আমি নিজে করি না। আমি বলি যে দেখো আমি কথা কম বলি পরীক্ষা হলে, কিন্তু কাজ কিন্তু খুব বেশি করে দেবো, টের পাবো না। একটু সাবধান। ফলে তোমার প্রত্যেকটা জায়গায় তোমাকে আসলে ওই পরিবেশের সাথে একটা অ্যাডাপ্টেশনের ব্যাপার আছে। তুমি এমন একটা ভঙ্গি করছো, না জানাতেও তোমার মানে, ও আমি একটা কিছু ভাবে করে টোরে একটা ফেলবো, এরকম না। এই এই কাজগুলো করা যাবে না। আর তুমি না জানলে সবচেয়ে বড় হচ্ছে যে তুমি ভাইবা বোর্ডে ঢুকবে এটা মনে করে আমি কিছু জানি না, এবং যা যা জানি না ওরা সেই সেই প্রশ্নই করবে, আমার কপালে তাই আছে। তারপরেও আমি উত্তরটা দিয়ে আমার রুচি কোন জায়গায়, আমার মানসিক অবস্থা কি, এর মাধ্যমে আমি আমার ভাইবা বোর্ডকে আমার দিকে টানার চেষ্টা করব। প্রথম প্রশ্ন যখনই তুমি পারবে না, তখনই যদি তুমি হতাশ হয়ে যাও, আপসেট হয়ে যাও বেশি করে, যে হায় হায় এবার তো আমি গেলাম, তখন কিন্তু তোমাকে দিয়ে আর কাজ হবে না, পরের পারা প্রশ্ন তুমি পারবে না। কথা কি হচ্ছে? জি স্যার, আশা রাখতে হবে স্যার। পরের পারা প্রশ্নটাও পারবে না, আমি তোমাকে বলে দিলাম। ভাইবা বোর্ডের এই কথাটা আমার মাথায় রেখো, যে প্রথম না পারার প্রশ্ন যদি আমি না পারি, তাতে তো আমার অবাক হওয়ার কিছু নাই, আহা এটা তো আমি জানি না। কিন্তু ওতে যদি আমি অবাক হই, বিস্মিত হয়ে যাই, কপাল পুড়ে গেছে মনে করি, তাহলে পরের পারা প্রশ্ন আমি আর পারবো না। ক্রমান্বয়ে তুমি শুধু নেগেটিভ দিকে যেতে থাকবে। এই হচ্ছে বিষয়। তো সেটা, যা কোনো ব্যাপার না। সামনে ভাইবা, তোমাদের কি ইউনিভার্সিটিতে, যারা ইউনিভার্সিটির আছো, তাদের তো সেমিস্টারে ভাইবা হতো, তাই না? সেমিস্টারে বা ইয়ারে, জাতীয় বিশ্ববিদ্যালয় ইয়ারে ভাইবা আছে। ওই যে ফোর্থ ইয়ারে যে একটা ভাইবা হয়, তো কিভাবে শেষ করে দিয়েছে। কেন এটা এদের প্রত্যেকটা ইয়ারে ভাইভাই 20 নম্বর বা 15 নম্বর রাখুক, সেটা তো রাখা যেত, যে ভাইবার সাথে একটা নম্বর থাকবে, এবং ওটা 15-20-এর ভিতরে যাক, এবং প্রত্যেক ইয়ারে ওর কোয়ালিটিটা তৈরি হোক। ওখানে স্যার এমনি এমনি ইনপুটস কতগুলো দিয়ে বসে আছে স্যার, আমার এগুলো একদম যুক্তি মনে হয় না। এমনি এমনি নম্বর গুলো অনেকেই বেশি পাই, অনেকেই কম পাই। ইনপুটস নম্বর কি আছে এগুলো? তুমি যেটা বলেছো সেটা একটা বিষয়, কিন্তু ইনকোর্স গুলো যদি ওই অনেকে বেশি পায় অনেকে কম পায়, এই বেশি আর কম পাওয়ার পিছনে যদি লজিক্যাল একটা এক্সপ্লেনেশন থাকে, তাহলে সেটি ভালো। যে ও পরীক্ষায় অংশগ্রহণ করেছে, ও রেগুলার ক্লাস করে, এটা ভালো। কিন্তু ও রেগুলার বাসায় আসে, রেগুলার প্রাইভেট পড়ে, এই বিষয়টি যদি থাকে তাহলে সেটি ভালো নয়। কথা বুঝছো? আর আর একটা ব্যাপার হচ্ছে যে ওই যে যে টেস্ট ইন কোর্স পরীক্ষাটা নেওয়া হয় 2 বার, ধরো ওই পরীক্ষায় আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে হ্যাঁ, শিক্ষার্থীরা দুইবার নেওয়া পড়ে, হয়। এরা নানা ধরনের প্রতিকূলতার ভিতর থেকে আসলে অনার্সটা কমপ্লিট করে। কারোর পারিবারিক দায় থাকে, হ্যাঁ, পড়াশোনার ভিতরে, ভিন্ন জায়গায় ছোটখাটো চাকরি টাকরির ভিতরে থাকে। ফলে তাদের রেগুলার ক্লাস করাটা হয়ে ওঠে না, ফলে ওই ইনকোর্স টেস্ট পরীক্ষায় তারা অংশগ্রহণ করে, কিন্তু ওতে যে নম্বরটা তারা পাওয়ার পায়, সেই নম্বরটা আসলে তার ওই পরীক্ষার জন্য, ওই বিষয়ের ভিতরে সেই নম্বরটা দিলে তাহলে ও আর কোমর তুলে দাঁড়াতে পারবে না। আমার কথা কি বুঝতে পারছো?
হ্যাঁ স্যার। ফলে ওই জায়গাটায় নম্বরটা দেওয়ার জায়গায় কিছু মানদণ্ড ধারণ করতে হয়। সেই মানদণ্ডের ভিতরে শিক্ষক যদি ক্লাস হাজিরাটা ধরেন, শিক্ষক যদি আহ, তার ওই পরীক্ষার যে ইটা আছে নম্বরটা, তাতে তার পার্সেন্টেজটা কেমন, এগুলো কাউন্ট করে একটা লেভেল তৈরি করে নম্বরটা ঝুলিয়ে যদি দেয়, তাহলে কিন্তু সেটি ভালো হয়। এইবার বেশিরভাগ শিক্ষার্থীরা আবার যখন বলা হবে যে পরীক্ষা নিয়ে ওই নম্বরটা দেবো, তোমরা ক্লাসে আসো না, তখন ওরা আবার দেখবা যে ওই শিক্ষকের উপরে বেঁকে পড়বে। এই স্যার খালি আমাদের বেশি ই করে এই করে ওই করে। ফলে একবার যে মাঝখানে ওই নম্বর কিন্তু উঠিয়েও দিয়েছে, বছর খানেক বোধ হয় আহ, ওটা উঠায় দেওয়ার কথা হয়েছিল, তবে তাতে বোধহয় কোনো ধরনের ফর্ম ফিল আপ হয়ে পারে নাই। তার আগেই আবার একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল যে নিতে হবে। এই নম্বরটা না থাকলে শিক্ষার্থীদের রেজাল্ট খারাপ হয়ে যেত খুব, যৎ সামান্য পাশ করতো। হুম। বাকি অনেকেই আর পাশ করে বের হতে পারে। কিন্তু এই সুযোগে শিক্ষকরা যদি, তুমি যেটা বলছো যে কারোর বেশি হয় কম হয়, সেটার পিছনে কারণ যদি ভালো থাকে, তাহলে সেটি ভালো। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ইংরেজি একটা কোর্স আছে, নন মেজর কোর্স, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর কি যদি থেকে থাকো, এই কোর্সে পাশ করতে হবে কিন্তু কোনো ভ্যালু নাই। খেয়াল করো। হ্যাঁ স্যার। তা এটা একটা মানে আমার কাছে বিরাট ভাবে এটিকে অস্বাভাবিক মনে হয় যে আপনি পাশ করতে হবে বলছেন, তাহলে যে ভালো পাশ করতে পারে, যে ভালো পাশ করতে পারে, হ্যাঁ 3 বার 4 বার দিচ্ছে দিয়ে পাশ করুক, তাহলে যে ওখানে রেজাল্টটাকে বেশি রাখতে পারে ভালো করে, তার জন্য আপনি বোনাস পয়েন্টটাকে রাখলেন না কেন? এটি কি কারণ আমি বুঝছি না। পাশ করতে হবে কিন্তু ওটা রেজাল্টের সাথে ভ্যালুয়েবল না। মানে এটা একটা, এতে করে শিক্ষার্থীরা কিভাবে জানি না, আমি কথাটা বললে ভাবে স্যার আপনি আবার এই যে কঠিন করার কথা বলেন, আরে বাবা তুই তো পাশ করবি, সেটাই সেই কথাটা তো আছে। তা তুই পাশ করলে যদি তোর অন হয়, ওখানে যদি তুই 1 2 পাস, তাহলে যে ভালো এদের ভিতরে তার জন্য সেটি প্রয়োজন নয়? কেউ যদি 3 পায় ওখানে, কেউ তো ইংরেজিতে এমন হতে পারে 3.5ও পেতে পারে, তাহলে ও স্যার। তো রেজাল্টে এমনিই আলাদা হয়ে যেত ওদের থেকে, বোঝা যেত যে না ওর মানটা ভালো। এখন কথা হচ্ছে, যদি তুমি আমার আবার ডিবেট করার জন্য বলো যে স্যার ইংরেজিতে ভালো পারলেই যে ওর মানটা ভালো হলো, তা কেন? আরে বাবা, তা ইংরেজি কারা ভালো বোঝে? ক্লাসে বা ইসে কারা ভালো বোঝে? ভালো পারে না কিছু এরকম কেউ ইংরেজি ভালো বোঝে নাকি? না স্যার। তাহলে এই কথা দিয়ে লাভ আছে? অনেক সময় দেখবা অনেকেই এটা ওটা না পারাই, যে এই সাবজেক্টের এই ব্যাপার, এটাকে ভালোই পারে, এটাই ভালো পারলে খালি সে ভালো। আরে না, তুই খালি কথাই বলতে পারে ভালো, এটাই ভালো। যে ভালো ম্যাথ বুঝলো, যে ভালো ইংরেজি বুঝলো, যে সবগুলো মিলিয়ে ভালো বুঝলো, সে ভালো না। যে খালি ম্যাথ ভালো বুঝছে সেই ভালো, তোমার কাছে ভালো না? ও ম্যাথে একেবারে শেষ করে ফেলতো সবকিছু। এক জিনিস আবিষ্কার করা আর বই পড়ে পরীক্ষা দিয়ে ভালো হওয়া, এই দুয়ের ভিতরে অনেক তফাৎ আছে। কথা হচ্ছে, ওই আবিষ্কারের ওই জায়গাটা, ওটা হচ্ছে আরেকটা মেধার জায়গা। এটা তো বলতে হবে নিশ্চিত রূপে যে একাডেমিক শিক্ষায় সে কোনো ধরনের কোয়ালিটি দেখাতে পারে না। আমি বোধহয় তোমাদের আগে বলছি, এক একজনের একদিকের কোয়ালিটি দেখলেই বাকি সব দিকের কোয়ালিটি যে ভ্যালুলেস হয়ে যায়, এটা ভাবার কোনো কারণ নাই। তাহলে সেই ওই একার একদিকের কোয়ালিটির দিকে সবাই ছোট নাকি? এটা একটু পাগলামি একেবারে। বুঝছো? কি এমন কথা কিন্তু আছে, অনেক সময় দেখবা ইন্সপিরেশন দেওয়ার সময় অনেকে এই কথা বলবে না, যে অমুক উদ্যোক্তা অমুক উদ্যোক্তা এই করছে এই করছে এই করছে, এই লেখাপড়ার ভিতরে তো ছুটিয়া, হ্যাঁ, হয় না এরকম অনেক সময়? হ্যাঁ স্যার বলে। এগুলো পাগল ছাগলদের কথাবার্তা একেবারে। এগুলো কোনো ভ্যালুলেস। ও ওই দিক থেকে সফলতা অর্জন করছে মানে তুমি ওই দিক থেকে ছুটে যাবে তা তো নয়। তুমি দেখো তোমার দিকটা কোনটা, তা বলতে যে তো কোনো একটা দিককে ছোট করে কথা বলা হতে পারে না। যে একাডেমিক শিক্ষার দিকেই যেতে হবে কেন, এই কথা কেন বলবা? তুমি যাও যে এই দিকে যেও তোমরা ভালো করতে পারো, সেটা বলো। তাই তো? দেখো, ওই যে মনে আছে, এই যে গ্রাফস আর সাওয়ার এরকম একটা শব্দ আছে,
আঙুল ফল টক। জি স্যার। আমি তো এর ভিতরে এত আত্ম আনন্দ দেখি, এই গল্পটিকে যে কেন এত উল্টাপাল্টা ব্যাখ্যা দেওয়া হয়েছে এতদিন বসে এইসবের গল্পে, এইসব কি দেখাতে চাচ্ছিল। হ্যাঁ, আমার তো মনে হয় যে সেই গল্প দেখাতে যে মানে বুঝতেই পারে নাই কি দেখাই ফেলছে। দেখো, শিয়ালের তো কতবার চেষ্টা ছিল আঙুল ফল তোলার জন্য, তাই না? ছেঁড়ার জন্য গাছ থেকে। বলো তুমি, সে কি ছিঁড়তে না পেরেই ও বলছে যে এটা টক, খাবো না? মানে বসে রয়েছে, ভাবছে আঙুল ফল দেখি একটু ছিঁড়তে পারি নাকি। ও তো পরিশ্রম করেছে, চেষ্টা করেছে। এখন আমাদের চেষ্টার বাইরের জিনিস থাকতে পারে না কত কিছু। যখন চেষ্টার বাইরের জিনিস থাকবে না, তখন যদি আমি সেই জিনিসকে আমার অধিকারের ভিতরে মনে না করি, তাহলে সমস্যাটা কোথায়? যদি বলি যে না, আসলে এই জিনিস তো আমার জন্য নয়, তাও আমার সমস্যাটা কোন জায়গায়? আমি যদি তাতে নিজেকে তৃপ্ত রাখতে পারি। স্যার আমি তো আর চেষ্টা করে আমি তো চেষ্টা করেছি অনেকবার। স্যার আরেকটু ক্লিয়ার করে বললে স্যার মানে বুঝতে সুবিধা হতো স্যার, একটু আর কেমন জানি ইয়া লাগতেছে স্যার। তুমি যদি বিসিএস ক্যাডার হওয়ার বারবার চেষ্টা করে যদি বলো যে না হইয়া, আরে বিসিএস ক্যাডার আমি, ও আমার দ্বারা হবে না, বিসিএস ক্যাডার হতে পারলাম না। হুম। বিসিএস ক্যাডার ঘুষ খায়, টাকায় টাকায়, ওরা বেশি মাতব্বরি করে এই সেই করে টরে, অনেক সময় শুনি। ও না হলাম, একটা দোষ ত্রুটি তুমি বের করে ফেললা। তোমার কি একটা আত্মমন্থন হয়েছে না ভিতরে, যে পরিশ্রম করে ওটা পারি নাই, ওটার কথা আমি বাদ দিয়ে এখন আমি আমার দিকে ছুটি, আমার জীবনের আনন্দকে আমি খুঁজি। সমস্যা আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার এখন। তুমি যদি পরিশ্রম না করে এসে বলো ও এটা করবো না, বিশেষ করে এটা এই করে ওই করে, ওই চাকরি ওটা দরকার আছে, তাহলে কথা ভিন্ন। শিয়াল তো আঙ্গুল ফল ছেড়ার জন্য বিরাট ধাক্কাধাক্কি করেছিল, লাফালাফি দাফাদাফি কত দূর। ও তো পারে নাই। এবার ও যদি ভাবে হায় হায় রে, আঙুল ফল খাবো, আমি এত চেষ্টা করলাম কিন্তু পারলাম না, অনেক বসে কান্নাকাটি শুরু করে দিল বিরাট ভাবে, সেটাই জীবনের পথ হতো ভালো? না, ও বলে গেছে আঙুল ফল টক, ও আর খা, আমার ওটা খেতে ভাল লাগে না। তোমার এখানে দেখছো চেষ্টা করে পারে নাই, এখন আঙুল ফল। আহা, তুমি তার চেষ্টাটাকে অবহেলা কেন করলে? আমার গল্পটা কি বুঝছো কিনা, আমি গল্পের ব্যাখ্যা কোন দিকে নিচ্ছি? জি স্যার, বুঝতে পারছি স্যার, যখন কোনো কিছু চেষ্টা করে পারবো না স্যার, তখন হতাশ না হয়ে ওইখান থেকে স্যার নিজেকে হ্যাঁ, মোটিভেট আমি করে যেতে। গুটিয়ে নেওয়ার শিক্ষাটা পেয়েছি। হ্যাঁ, আমরা দেখো এই গল্পকে কিভাবে বিচ্ছিরি করেছি এতদিন, খেয়াল করছো? স্যার। আমার কাছে মনে হয় এগুলো যে শিক্ষা এখনো পুরোপুরি, পুরোপুরি কখনোই হয় না। তবে আহ, প্রচলিত গদ বাঁধা পূর্বের ধারণা যা, এইগুলো থেকে আমরা বের হতে পারছি। আমার শ্রীকালের এই গল্পটি পড়ে আমার কাছে বারবার মনে হয়েছে যে এই জায়গায় কিছু লুকানো বিষয় আছে যাকে অবহেলা করা হচ্ছে। কারণ আমি তো শ্রীকালের ভিতরে বিরাট পরিশ্রম দেখেছি। আর আমি এটাও জানি যে পরিশ্রমী ব্যক্তি সফল হবেই, এটা ঠিক নয়। কিন্তু তার পরিশ্রমকে ছোট করে দেখার মতন মানসিকতা যদি আমরা রাখি, তাহলে কিভাবে হবে? দেখো, তুমি লেখাপড়া করছো, এই করছো এই করছো, তখনই তুমি সফল না হচ্ছ, তখন সমাজ বলবে আরে এটা বেটা কি আউল ফাউল পড়াশোনা করতে পারে না, নকল বকল করে পাশ করছে, ওর দিয়ে কোনো কাজ হবে না। খেয়াল করছো? ফল দিয়ে বিচার করতে চাচ্ছে, উপায়ের কোনো গুরুত্বই নাই সেখানে। আমরাই আমাদের এইভাবে ট্রিট করছি, তাহলে কি হলো? চেঞ্জ হতে হবে, চেঞ্জ করতে হবে, মানসিকতায় আনতে হবে চেঞ্জ। প্রয়োজন হচ্ছে কেবল বাঁচার শিক্ষাটা শুদ্ধভাবে, সৎ চিন্তায় সৎ কর্মে। অযথা শ্রীগালকে দোষ দিল, কারণ দোষ দেওয়ার শিক্ষা দিচ্ছে তো আমাদের, এই তো আর কি। তাহলে আঙুল ফল টক, এই কথাটা বলার মাধ্যমে যদি আহ, আমি কোন দিকে, আমি কি কি ধরনের ব্যাখ্যা দিতে চেয়েছি, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এবং তা বোধহয় কখনোই কেউ কোনোদিনও বলে নাই এই গল্প নিয়ে।
না স্যার, কখনো এরকম ভাবে চিন্তাও করা হয়নি স্যার বিষয়টা। কেউ চিন্তা করেনি। আমি তো ওই কোথাও সহ্য করতে পারি না। ওই যে আমার ট্রেনিং এ ঝগড়া বাঁধাই দিয়েছিলাম স্যারের সাথে। ওই যে একদা ছিল না জুতো চরণ যুগলে, মনে আছে? ওদের পায়ে জুতো নাই, পরে রাস্তায় হেঁটে খুব কষ্ট হচ্ছে। এরপরে দেখে যে এক ব্যক্তির পাই নাই।